তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্স বা ভূতালোক বিজ্ঞান। তো এটা ওয়ান শট লেকচারই দিব, যতটা তাড়াতাড়ি পসিবল শেষ করে দিব এটা। এখানে আমাদের হচ্ছে ফার্স্টে যে ভূতালোক বিজ্ঞানের জিনিসটা কি বা কি নিয়ে আলোচনা করা হবে চ্যাপ্টারটা, সেটা যদি একটু হালকা করে জেনে নিই। প্রথমত হচ্ছে আলোর ধর্ম। এখানে আলোর ধর্ম নিয়ে, আলোর ধর্ম বলতে কি, আলোর মূলত দ্বৈত ধর্ম আচরণ করে। দ্বৈত ধর্ম মানে কি, আলোর দুইটা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা কণা ধর্ম। যেখানে লেখা আছে আলো কোনো কোনো ক্ষেত্রে কণা এবং কোনো কোনো ক্ষেত্রে তরঙ্গে নিয়ে আচরণ করে। এই জন্য আলোর কণা ও তরঙ্গ দ্বৈত ধর্ম প্রদর্শন করে। এর মধ্যে আলোর যে তরঙ্গ ধর্ম আছে, সেই তরঙ্গ ধর্মটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। আর আলোর যে কণা ধর্মটা আছে, সেই কণা ধর্ম নিয়ে আমরা চ্যাপ্টার 8-এর সেকেন্ড পার্টে আলোচনা করি আর কি, আলোর কণা ধর্মটা নিয়ে। ওকে, এটা এখন এইখানে আমার যে টপিকগুলো আমরা কভার করবো, সেখানে একটু টপিকগুলোর নাম জাস্ট লিখছিলাম। এটা এটা আমি একটু নোট বানাইছিলাম, আমি স্টুডেন্টদের জন্যই একবার বানাইছিলাম একটু সুন্দর করে, কিন্তু পরে ধৈর্য কুলায় না, এই জন্য আর পরবর্তীতে আর বানাই নাই বাকি নোটগুলো। বাকি সব হচ্ছে লেকচার নোট, এই জন্য এই লেখাগুলো একটু সুন্দর। বাকিগুলো লেখাগুলো লেকচার নোট তাড়াতাড়ি, এই জন্য ভালো না লেখাগুলো। আচ্ছা, তো তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। আলো এক প্রকার তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, তাড়িৎ-চৌম্বক তরঙ্গ মানে কি, যে সকল তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেই সকল তরঙ্গকে তাড়িৎ-চৌম্বক তরঙ্গ বলে। যেমন আলো এক প্রকার তাড়িৎ-চৌম্বক তরঙ্গ, কারণ আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। দেন এখানে কিছু সূত্রের কথা বলছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, খুব কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। জাস্ট আমি পরিচিতিগুলো বলে যাই, এগুলো নিয়ে আমি সময় করবো না, যেহেতু এটা ওয়ান শট লেকচার। ওকে, তো এখানে আমাদের এক নাম্বার হচ্ছে ই। ই হচ্ছে আমাদের কি, ই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র সমান হচ্ছে ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। প্রত্যেকটা জিনিসের পরিচিতি নিচে লেখা আছে। বি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, সি হচ্ছে আমাদের আলোর বেগ। আলোর বেগ কিভাবে পাবো, এই সূত্রটা একটু ইম্পর্টেন্ট, এই সূত্রটা ইম্পর্টেন্ট। প্রথম দুইটার চাইতে থার্ড সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, এবং ফোর্থ সূত্রটাও তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট ওগুলা। ঠিক আছে, সি ইকুয়াল কি, ই নট ডিভাইডেড বাই বি নট, বা ই ডিভাইডেড বাই বি, অর্থাৎ কি, তড়িৎ ক্ষেত্র ডিভাইডেড বাই চৌম্বক ক্ষেত্র। ই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর বি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তো এটা আমি লিখলাম না। ওকে, এরপরে সি ইকুয়াল কি, সি ইকুয়াল মানে আলোর যে বেগটা আছে, আমরা জানি আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, আর আলোর সেই মানটা, সেটা আমরা কিভাবে পেতে পারি, এখানে এপসাইলন নট আর হচ্ছে এপসাইলন নট আর মিউ নট, এই যে দুইটা আছে, প্রথমে মিউ নট পরে এপসাইলন নট, এই দুইটা মানকে যদি আমি এখানে ইউজ করি, দুইটা মানই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। একটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা, আরেকটা হচ্ছে শূন্যস্থানে তড়িৎ ভেদনযোগ্যতা। এই দুইটা ধ্রুবকের একটা মান আছে, সেই মান দুটো যদি আমি ইউজ করি, এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমি আলোর বেগের মান পাবো, যেটা আমরা আলোর বেগের মান কত পাই, অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ 8 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। ওকে, এরপর আরেকটা সূত্র আছে, এটা আমরা সামনেও পড়বো, এই সূত্রটা এখানেও মুখস্থ করে রাখতে পারি, এটা আমরা সামনেও দেখবো। দশা পার্থক্য ইকুয়াল ডেল্টা ইকুয়াল 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই জিনিসটা কি, সেটা আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, এটা এটা পরেও এই সূত্রটা লেখা আছে। ওকে, এরপরে যদি আমরা এখানে প্রত্যেকটা জিনিসের পরিচিতি আছে, অ্যাপসাইলন নট এর একটা ধ্রুবক মান, মিউ নট একটা ধ্রুবক মান, শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতা, অ্যাপসাইলন নট শূন্যস্থানে তড়িৎ ভেদনযোগ্যতা, এগুলো কনস্ট্যান্ট মান, এগুলো লেখা আছে। ই, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, ই নট হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি নট সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র। প্রত্যেকটা জিনিসের ভ্যালু বা পরিচয় লেখা আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের তাড়িৎ চৌম্বক বর্ণালী বা স্পেকট্রাম। তো তাড়িৎ চৌম্বক বর্ণালী বা স্পেকট্রাম বিষয় কি, যে আমাদের হচ্ছে এই যে আলোর বেগ, সেই আলোর বেগটা সম্পর্কে একটু আমরা বিশেষ এইভাবে জানবো, বিশদভাবে। যেমন আমরা তরঙ্গ চ্যাপ্টারে পড়ে আসছিলাম ক্লাস 9-10-ও, যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের বেগ ভি ইকুয়াল এফ ল্যামডা, এটা আমরা পড়ে আসছিলাম তরঙ্গ চ্যাপ্টারে। মানে তরঙ্গের বেগ সমান এফ মানে কম্পাঙ্ক ইন্টু ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক তেমনি আলোর বেগের ক্ষেত্রে কি হবে, তাহলে আলো যেহেতু একটা তরঙ্গের ন্যায় আচরণ করবে, এই চ্যাপ্টারের জন্য আলোর যে দুইটা ধর্ম আছে, তার মধ্যে আমরা তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করব বা পড়াশোনা করব। এই জন্য এটাকে বলা হয় ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান। ওকে, তো এখানে আমাদের সি ইকুয়াল কি, ওই ভাই ভি এর জায়গাতেই আমার সি বসছে। ভি মানে নর্মাল বেগ, যে কোনো তরঙ্গের বেগ, আর সি দ্বারা বুঝাইতেছে আলোর বেগ, এটাই। তাহলে ভি ইকুয়াল এফ ল্যামডার জায়গায় সি ইকুয়াল এফ ল্যামডা, এইভাবে সূত্রটা আসছে। ওকে, এরপর আমরা সাইড চেঞ্জ করে এটাকে কি লিখতে পারি, ওই যে এফ ইকুয়াল কি লিখতে পারি, ল্যামডাটা নিচে চলে যাবে, সি বাই ল্যামডা, আবার ঘুরে ফিরে ল্যামডার জন্য আমরা সূত্র লিখতে পারি সাইড চেঞ্জ করে করে, মানে এটা থেকেই সাইড চেঞ্জ করে বাকি দুইটা সূত্র আমরা প্রতিপাদনে পেতে পারি। আর ল্যামডা আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তো এই জিনিসগুলো আমরা জানি। তরঙ্গ দৈর্ঘ্য কি, একটা তরঙ্গ এইভাবে একটা তরঙ্গ সম্পন্ন করার ফলে সে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে, এটাকে বলা হয় আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আর 1 সেকেন্ডে যতগুলো কম্পন দেয় বা পুনঃস্পন্দন সম্পন্ন করে, সেটাকে আমাদের কম্পাঙ্ক বলে, যেটা আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছিলাম। ওকে, সেটা আমরা নিয়ে দেখি, সামনে হয়তো বা থাকবে আরো এই বিষয়। তো এটা আমাদের এর পরবর্তীতে আছে কি, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে কম্পাঙ্ক হ্রাস পায়। এই জিনিসটা মানে আমাদের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে, বা এই যে দেখো আমাদের ল্যামডা ইকুয়াল সি বাই এফ, এই যে ল্যামডা ইকুয়াল যে সি বাই এফ আছে, এখান থেকে আমরা বলতে পারি কি, সি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/f, মানে ল্যামডা আর এফ এই দুইটা পরস্পর ব্যস্তানুপাতিক।
ঠিক আছে, ল্যামডা এফ পরস্পর ব্যস্তানুপাতিক, সেই কথাটা আমরা এখানে বলতে পারি। সেই জিনিসটাই বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে কম্পাঙ্ক আমাদের হ্রাস পাবে আলোর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। মানে কোনো একটা আলো তো একটা তরঙ্গের এখানে আচরণ করবে, সেই আলোটার মনে করো তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার কম্পাঙ্কের পরিমাণ হ্রাস পাবে। এইখানে দেখো আমাদের একটা ওয়েভের মতো আঁকছি, সেখানে দেখো শুরুর দিকে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে সেগুলো অনেক ছোট। আমরা তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে ক্যালকুলেট করতে পারি? একটা তরঙ্গের পিক পয়েন্ট থেকে সেকেন্ড তরঙ্গের পিক পয়েন্ট পর্যন্ত, এটার পিক পয়েন্ট থেকে এটার পিক পয়েন্ট পর্যন্ত এইটুকু ডিস্টেন্সকে আমরা একটা তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গ বলতে পারি। আর একটা পূর্ণ তরঙ্গের ফলে সেই তরঙ্গটা কতটুকু সামনে অগ্রসর হলো সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সো তরঙ্গ দৈর্ঘ্যর আমরা এটা বলতে পারি কি, ওয়েভ লেন্থ। ঠিক আছে, আর এই ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট, বাট আস্তে আস্তে দেখো এদিকে ওয়েভ লেন্থের মান বড় হয়ে গেছে। এটা দেখো এই পিক পয়েন্ট থেকে এই পিক পয়েন্ট অনেকটা দূরে, মানে এটা লং ওয়েভ লেন্থ, এটা আমি বললাম। ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্যটা। ওকে, এটা কেন জানলাম এই জিনিসটা? এটা আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি, গুণগত রসায়নে এই জিনিস নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, হালকা করে আমি বলে দিই। যেমন এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি অনেক ছোট হয় সেটাকে আমরা বলি গামা রে। দেন আরেকটু বড় তরঙ্গ দৈর্ঘ্য হলে সেটাকে এক্স রে বলি, আরো বড় হলে আলট্রা ভায়োলেট রে। তারপর হচ্ছে ভিজিবল লাইট। ভিজিবল লাইটের রেঞ্জটা কত? 380 থেকে 780 ন্যানোমিটার। অনেক সময় বইতে এটাও দেয়া থাকে 400 থেকে 700 ন্যানোমিটার, এইটাও অনেক সময় দেয়া থাকে। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে এটা 380 থেকে 780 ন্যানোমিটার। ওকে, এটা এটা আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই রেঞ্জের মধ্যে যখন আলো থাকতে পারে, মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যখন এই রেঞ্জের মধ্যে হয়, তখন আমরা সেই আলোকে দেখতে পারি। এই জন্য এটাকে বলা হয় দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট। এবং যে আলোটা দেখতে পারি সেই আলোটার জেনারেলি মেইন 7টা কালার হয়, যেটাকে আমাদের বলা হয় বেনি আসহ কলা। এই 7টা ওয়ার্ড দ্বারা, মানে অক্ষর দ্বারা 7টা নাম বোঝায়, প্রত্যেকটা কোনটা দ্বারা কি নাম বোঝায় এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা কি সেটা দেয়া আছে। এখানে স্টার্ট হবে 380 থেকে, শেষ হবে যা লালে 780-তে গিয়ে শেষ হবে। এরপরে তার থেকে বেশি, মানে ভিজিবল লাইটের থেকে কম হচ্ছে আমাদের আলট্রাভায়োলেট রে, যেটা সূর্য থেকে আসে। আর ভিজিবল লাইট থেকে বেশি হলে সেটাকে আমরা বলা হয় ইনফ্রারেড রে বা আইআর রশ্মি। এটাকে আইআর বলা হয়, ইনফ্রারেড রে বা আইআর, অথবা বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি। নামটা শুনছি আমরা, কেমিস্ট্রিতেও পড়েছি এটা। দেন আরও যদি বড় হয় তরঙ্গ দৈর্ঘ্য, তখন সেটাকে বলা হয় মাইক্রোওয়েভ, এবং আরও বড় হলে সেটাকে আমাদের বলা হয় রেডিও ওয়েভ তরঙ্গ। ঠিক আছে, তার মানে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি আর গামারের তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম এই জায়গার মধ্যে, এগুলোর মধ্যে। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা সামনে আগে পয়েন্টিং ভেক্টর, একটা থিওরিটিক্যাল, এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করবো না। পয়েন্টিং ভেক্টরে আমাদের কি, কোনো তাড়িৎচুম্বক তরঙ্গ এর গতিপথের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে শক্তি সঞ্চালন করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। যে সংজ্ঞামূলকভাবে পড়লেই হবে। এবং অ্যাস ভেক্টর এই সূত্রটা জানবো, অ্যাস ভেক্টর সমান 1/μ0 ইন্টু ই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আমরা অলরেডি পড়ে আসছি। ঠিক আছে, এখান থেকে আমরা যে সূত্রগুলোর পরিচিতি জানলেই হবে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আর আমি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করবো, কম ইম্পর্টেন্টগুলো জাস্ট বুঝাই দিয়ে যাবো। ওকে, দেন পয়েন্টিং ভেক্টরের একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, এইটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। ঠিক আছে, পয়েন্টিং ভেক্টরের একক কি, ওয়াট পার মিটার স্কয়ার। এবং পয়েন্টিং ভেক্টর এই সূত্রটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে মাঝে মধ্যে। অ্যাস ভেক্টর, পয়েন্টিং ভেক্টর অ্যাস ভেক্টর ইকুয়াল ই ভেক্টর ইন্টু এইচ ভেক্টর। ঠিক আছে, এটা ওকে। এরপর এখানে এইচ দ্বারা কি বোঝাচ্ছে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এগুলো জাস্ট মনে রাখলেই হবে, এখানে আর কিছু লাগবে না আপাতত। 3 নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ কি, এই জিনিসটা আমাদের খ নাম্বারের জন্য আছে। এটা আমাদের কিসের জন্য ভাই? খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জ্বর মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে আমরা বলি তরঙ্গ। এটা আমরা জানি, ক্লাস 9-10 আমরা পড়ে আসছি তরঙ্গ কাকে বলে। এবার সেই তরঙ্গের মুখটা কি, কোনো তরঙ্গের উপর উপরিস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথ, বা সহজ কথা বলতে গেলে যে অনেকগুলো কণা আছে, সেই তরঙ্গ কণা, সেই কণাগুলোর গতিপথ কোন দিকে সেটা অগ্রসর হচ্ছে, সেই জিনিসটাকে আমাদের বলা হয় তরঙ্গ মুখ, যে ওই তরঙ্গটা কোন দিকে অগ্রসর হচ্ছে। ওকে, হাইগেন্সের নীতির মাধ্যমে আমরা এই তরঙ্গ মুখ সম্পর্কে একটু জানবো। যেমন এখানে দেখো অনেকগুলো তরঙ্গ এইভাবে অগ্রসর হইতে আছে, তাই এইভাবে অনেকগুলো তরঙ্গ অগ্রসর হইতে আছে। এই তরঙ্গগুলার আপার যে পিক পয়েন্টগুলো আছে, সেই পিক পয়েন্টগুলোকে আমি যদি কানেক্ট করে দিই, বিন্দুগুলোর সবগুলোর পিক পয়েন্ট কানেক্ট করে দিই, তাহলে এটা একটা ডিরেকশন পাবো যে এই তরঙ্গগুলো সব এই ডিরেকশনে আগাচ্ছে। ঠিক আছে, এটা তো এটা হচ্ছে তার তরঙ্গ মুখ। আর এই ছোট ছোট যে প্রত্যেকটা তরঙ্গ, এগুলোকে বলা হয় গৌণ তরঙ্গ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের তরঙ্গ মুখ। ঠিক আছে, এই চিত্রটা আমাদের একটু আঁকা লাগবে, চিত্রটা আঁকা একটু হালকা ব্যাখ্যা বলতে পারলেই হবে তরঙ্গ মুখ কাকে বলে। এটা খ নাম্বারের জন্য আমাদের প্রায় আসে। ঠিক আছে, এটা ওকে। এরপরে আসি টাইপ 4-এ। টাইপ 4-এ
হ্যাঁ হ্যাঁ, চিত্রটা আঁকা দিবা 2 নম্বরে। তো তো তুমি যখন বাংলা লেখাটা অল্প লিখবা, মানে ধরো এই সংজ্ঞাটাই লিখলা, দেন তুমি যদি চিত্রটা এঁকে দাও তাহলে তুমি 2 নাম্বার তোমার কনফার্ম হবে। আদারওয়াইজ কিন্তু মানে অল্প লেখায় তো 2 দিবে না। সো আর এই চিত্রটাতে ইজি ভাই, কিভাবে চিত্র আঁকবা? এই যে এখানে মনে করি ছোট একটা দাগ দিবে, এখান থেকে অনেকগুলো তরঙ্গ বের হচ্ছে, ঠিক আছে? এভাবে অনেকগুলো তরঙ্গ বের হচ্ছে। এই তরঙ্গগুলোর মাথাগুলো, পিক পয়েন্টগুলো এভাবে অ্যাড করে দিবা, এরকম একটা পাবা, সেটা বরাবর এখানে দিবা। দেন 2টা নাম দিবা, একটা তরঙ্গ মুখ, একটা গৌণ তরঙ্গ। এইটুকু দিলেই হবে, ঠিক আছে? এটা ওকে। এটা হচ্ছে মানে তরঙ্গের ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা বোঝাচ্ছে, ওকে। এরপর হচ্ছে আলোর প্রতিসরণ। এটা একটু ইম্পর্টেন্ট, হালকা ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা সিকিউতে এটার কিছু বিষয় জানা লাগে বা প্রয়োজন হয়। তো আমরা ক্লাস 9-10-এ আলোর প্রতিসরণটা পড়ে আসছিলাম, ঠিক আছে? আলোর প্রতিসরণ আমরা জানি কি, আলো এক মাধ্যম থেকে যে অন্য একটা মাধ্যমে যাওয়ার সময় আলোর দিকের যে পরিবর্তন ঘটে সেটা কি বলা হয়? আলোর প্রতিসরণ। এটা আমরা পড়ে আসছি। তো আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক মান আছে, যেটাকে আমাদের বলা হয় প্রতিসরাঙ্ক। কি বলা হয় ভাই? প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক, এটা আমরা জানি। এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। যেমন এখানে বলছে এ মিউ বি। এ মিউ বি মানে কি? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। মানে কি? এই মনে করো এখানে আছে এই মাধ্যমটা হচ্ছে তোমার বায়ু, ঠিক আছে? এটা হচ্ছে বায়ু আমাদের। এই বায়ু থেকে পানির দিকের মধ্যে একটা আলো আসলো, এরকম ভাবে একটা আলো আসলো। এই আলোটা আসলে তার দেখা যাবে সে এইভাবে সোজা যাওয়ার কথা, বাট সে এদিকে না গিয়ে কিছুটা বেঁকে যাবে। এই যে আলোর ডিরেকশনটা একটু বেঁকে গেল, এই জিনিসটাকে আমাদের বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। এবং এর ফলে এদের একটা সাইনের অনুপাত আছে, এদের একটা কোণের যে সাইনের অনুপাত, সেটাকে বলা হয় আমাদের প্রতিসরাঙ্ক, যেটা আমরা 9-10-এ পড়ে আসছি। সো আমি এত ডিটেলসে গেলাম না, হালকা করে বললাম। যদি মানে এটা পড়ে আসছো, মনে পড়ে যাওয়ার কথা, ওকে। এবার আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এ মাধ্যমের সাপেক্ষে আমি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করলাম। মানে এ মাধ্যম থেকে একটা আলো আসছিল, বি মাধ্যমে প্রবেশ করছিল। যেমন বায়ু থেকে পানিতে এসে আলো প্রবেশ করছে, এরকম একটা বিষয়। বায়ু থেকে এসে পানিতে প্রবেশ করছে, তখন আমাদের সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারবো মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। ভাই এটা মানে কি? মিউ বি হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কি ভাই? মিউ বি। মানে এর আগে দেখো কিছু নাই, কিছু নাই মানে সেখানে একটা জিরো আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি শূন্য মাধ্যমের সাপেক্ষে এই বি মাধ্যমের যে প্রতিসরণ অঙ্ক, সেটাকে আমাদের বলা হবে পরম প্রতিসরণ অঙ্ক। বা তোমার মানে পানির ক্ষেত্রে পানির পরম প্রতিসরণ অঙ্ক। মনে করো ওয়াটারের জন্য বললাম এই জিনিসটা, আমার ডব্লিউ, এটা হচ্ছে আমাদের ওয়াটার বা পানির পরম প্রতিসরণ অঙ্ক। আমি বললাম মিউ অফ এ, এটা হচ্ছে এয়ার, এ দ্বারা বুঝাই এয়ার, মানে বায়ুর পরম প্রতিসরণ অঙ্ক। আমি মনে করো মিউ অফ ডব্লিউ বললাম, মিউ অফ ডব্লিউ না, জি, জি দ্বারা বুঝায় গ্লাস, মানে গ্লাস বা কাচের পরম প্রতিসরণ অঙ্ক, ঠিক আছে? মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে এটা বের করা হয়, ওকে। এরপরে আসি যে আমাদের এই প্রতিসরণ অঙ্কটাকে আমরা আরেকটা জিনিসের মাধ্যমেও বের করতে পারি। কিভাবে? আলোর বেগের মাধ্যমে। আলো যদি মাধ্যম পরিবর্তন হয়, সেক্ষেত্রে ঘন মাধ্যমে গেলে আলোর বেগ কিছুটা হ্রাস পায়। যেমন বায়ুতে আলোর বেগ যা, পানিতে গেলে অনেক ঘন মাধ্যম হয়, তার ফলে একটা বাধা পায়, এর ফলে আলোর বেগটা কিছুটা হ্রাস পায়। তো পানিতে আলোর বেগটা আরেকটু কম। তাহলে প্রতিসরণ তুমি পাবা বায়ুতে আলোর বেগ ভাগ পানিতে আলোর বেগ, এরকম। তো এখানে সিএ বাই সিবি ধরছি, এখানে বি এর জায়গায় মনে করো ডব্লিউ দিলাম। এ আর বি দ্বারা আমি আসলে বুঝাচ্ছি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম। এখন এ মাধ্যম হইতে পারে তোমার যে কোনো একটা মাধ্যম। তো জেনারেলি ধরো এর দ্বারা আমি বুঝাইলাম বায়ু, আর বি দ্বারা বুঝাইলাম আমি পানি, এভাবে বুঝতে পারো, ঠিক আছে? এখন আবার তুমি যে মানে একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে তরঙ্গগুলো যাবে, একটা আলোক তরঙ্গ বায়ু থেকে পানিতে গেল, বায়ু থেকে পানিতে যাওয়ার ফলে তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে ল্যামডা, এই যে ল্যামডাটা আছে না ভাই, ল্যামডা, এই ল্যামডার মানটাও চেঞ্জ হবে। তাহলে ল্যামডার মানটা চেঞ্জ হলে তাহলে কি হবে? সেই ল্যামডার মানটা চেঞ্জ হলে আমাদের এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে মনে রাখার শর্টকাটটা হচ্ছে, দেখো মনে রাখার যদি আমি হালকা করে শর্টকাট বলি, তুমি এ মিউ বি বললা, আগে এ বলছো পরে বি বলছো না? দেখো ল্যামডার ক্ষেত্র আগে উপরে এ পরে বি, ঠিক আছে? আলোর বেগের ক্ষেত্র সেম, আগে এ বলছো পরে বি বলছো, এই জন্য দেখো সি এ বাই সিবি। কিন্তু পরম প্রতিসরণ অঙ্কের ক্ষেত্রে সেই জিনিসটা উল্টা, মানে বি বাই এ। তুমি যদি এখানে এ বাই বি বলো তাহলে এটা বি বাই এ। সো এইভাবে আমরা তুলনা করে মনে রাখতে পারি যে আমি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলাম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অথবা আলোর বেগের তুলনা করলে সেক্ষেত্রে আমি কি পাবো? এটার এ বাই বি সমান এটার এ বাই বি। মানে কি? আমি যদি জিনিসটা এইভাবে বলতাম যে মনে করো পানির সাপেক্ষে, ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণ অঙ্ক, তাহলে আমি কি বলতাম? এই জিনিসটাকে আমি বলতাম যে ল্যামডা ডব্লিউ ডিভাইডেড বাই ল্যামডা জি, এরকম। যেটা আগে সেটার তরঙ্গ দৈর্ঘ্য উপরে, যেটা পরে সেটা তরঙ্গ দৈর্ঘ্য নিচে। এবং এটা আমাদের কাজে লাগবে, এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? এটাই লাস্টের যেটা যেটা আছে এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে আমি সবগুলোর পরিচিতি লিখে দিছি। পরিচিতিগুলো যদি দেখি আমি, পরিচিতিগুলো কি? যে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের
প্রতিসরাঙ্ক, এটাকে এ মিউ বি বলে। মিউ বি হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এবং এটা কি সেটা আমি অলরেডি বলে দিছি। সি এ মাধ্যমে আলোর বেগ, সিবি বি মাধ্যমে আলোর বেগ, ল্যামডা এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, সব কিছু আমি পরিচিতি সুন্দরভাবে লিখে দিছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের পরম প্রতিসরণ। পরম প্রতিসরণাঙ্কটা আমরা এর আগেও বলছি অলরেডি, যে আমাদের কি কোনো একটা শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন আমরা একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানি, দেখো এখানে লেখা আছে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে পরম প্রতিসরণাঙ্ক বলে। যেমন পানির পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ ডব্লিউ। এটা আমরা আগেই বলছিলাম যে তোমরা হচ্ছে পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে আগে কিছু থাকে না, কিছু থাকে না মানে শূন্য আছে, মানে কোনো মাধ্যম নাই, তাই মিউ ডব্লিউ এটা দ্বারা বোঝায় মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে, মানে শূন্য মাধ্যম থেকে যদি পানিতে তোমার আলো আসে তাহলে সেক্ষেত্রে যে কোণের একটা অনুপাত আসবে, সাইনের কোণের অনুপাত, সেই অনুপাতটা আসবে 1.33, এই মানটা। আর গ্লাসের জন্য এটা 1.5। এই মান দুটো মুখস্থ রাখবা, এই দুটো অনেক কাজে লাগে। যে পানির পরম প্রতিসরণাঙ্ক 1.33, গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক 1.5, এবং যত মাধ্যম যত ঘন হবে তোমার প্রতিসরণাঙ্ক তত বেশি হবে। যেমন পানির প্রতিসরণাঙ্ক 1.33, বাট পানি না হয় এটা যদি মধু হয় তাহলে সেটা আরও ঘন মাধ্যম। সো আরও ঘন মাধ্যমে গেলে মধুর প্রতিসরণাঙ্ক আরও বেশি হবে, 1.33 থেকে বেশি হবে। ঠিক আছে, মানে যত বেশি ঘন হবে মাধ্যম তত বেশি প্রতিসরণাঙ্ক বেশি হবে। ওকে, এটা। এরপরে আমরা আসি আলোর ব্যতিচার। এখন কথা হচ্ছে ভাই আলোর ব্যতিচারটা কি? আলোর ব্যতিচারটা আমরা ক্লাস 9-10-এ যখন তরঙ্গ পড়ছিলাম, বারবার কেন তরঙ্গ বলি, কারণ তোমার হচ্ছে এখানে যেহেতু পড়বা আলোর তরঙ্গ ধর্ম নিয়ে, সো তোমার আগে তরঙ্গ সম্পর্কে একটা বেসিক আইডিয়া ভালোভাবে থাকা উচিত। ঠিক আছে, এটা তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা বোঝাটা ইজি হবে, কারণ এখানে যেহেতু আলোর তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করছে। তো আলোর ব্যতিচারে আমরা একটা কথা বলছিলাম, যখন শব্দ তরঙ্গের কথা পড়ছিলাম তখন বলতাম যে শব্দ তরঙ্গের ব্যতিচার হয় না, মানে ব্যতিচার ঘটে না। ক্লাস 9-10 আমরা এই কথাটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, বাট আমরা পড়ছিলাম। ঠিক আছে, যে শব্দ তরঙ্গের ব্যতিচার হয় না, বাট আলোক তরঙ্গের ক্ষেত্রে পড়ছিলে এই কথাটা তোমরা? না। আচ্ছা, এই কথাটা পড়ছিলাম। ওকে, তো আমাদের হচ্ছে যখন টিচার পড়েছিলেন তখন এই কথাটা কয়েকবার বলছিল যে এটা। তো এখন কথা হচ্ছে কেন, মানে ওইটার ব্যতিচার হয় না, বাট আলোক তরঙ্গের ক্ষেত্রে তার ব্যতিচার ঘটে, এবং সেই ব্যতিচারটা নিয়ে আমরা পড়বো। এই ব্যতিচারটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিক, এবং এই ব্যতিচারের উপর বেস করে একটা পরীক্ষা করা হবে, সেই পরীক্ষাটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিক আর কি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি ব্যতিচার কি। যেমন এখানে আমরা ব্যতিচার জানার আগে এবং এই টপিকটা জানার আগে আমাদের কিছু বিষয়ের সাথে পরিচয় হতে হবে, সেগুলো এখানে দিছি। একটা হচ্ছে সুসঙ্গত উৎস। সুসঙ্গত উৎস কি ভাই? দুইটা উৎস থেকে সমদশা বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদের সুসঙ্গত উৎস বলে। মানে মনে করে এটা একটা লাইট, এটা একটা লাইট, ঠিক আছে, এই দুইটা লাইট থেকে আলো নির্গত হইল, দুইটা লাইট থেকে যে আলো নির্গত হয়েছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, দশা পার্থক্য, এই বিষয়াদি সবগুলোই যদি এক্স্যাক্টলি সেম হয়, ঠিক আছে, ম্যাচ হয়, একটার সাথে আরেকটা ম্যাচ হয়, এবং একটা নির্দিষ্ট দশা পার্থক্য মেনটেন করে অথবা দশা পার্থক্য সেম থাকে, তাহলে সেক্ষেত্রে ওই দুইটা আলোকে পরস্পর সুসঙ্গত উৎস বলা হবে। ঠিক আছে, এক্ষেত্রে এই তরঙ্গ দুইটা সহজ কথায় তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এই জিনিসগুলো ম্যাচ হতে হবে। কিন্তু তুমি দুইটা ডিফারেন্ট লাইট থেকে আসলে সেম তরঙ্গ দৈর্ঘ্য বা সেম কম্পাঙ্কের আলো পাবা না। দুইটা ডিফারেন্ট লাইট জ্বালালে তাদের কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যে একটু হইলেও ডিফারেন্স হবে। ঠিক আছে, অল্প হইলেও ডিফারেন্স হবে। তো কিভাবে সেই সুসঙ্গত উৎস তৈরি করতে পারি সেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, তো সুসঙ্গত উৎস বুঝলাম। এবার হচ্ছে ব্যতিচার। এক্ষেত্রে কি ব্যতিচার জিনিসটা কি বলে, যে দুইটা সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দুইটা আলোক রশ্মি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে, উপরিপাতন কি ভাই? উপরিপাতন মানে একটা আলোর উপর দিয়া আরেকটা আলো যাবে, এই মনে করো নীল একটা আলো, এটার উপর দিয়ে লাল আরেকটা আলো এইভাবে উপরিপাতিত হইল। ঠিক আছে, এরকম এটার উপর দিয়ে কালো আরেকটা আলো উপরিপাতিত হইল, এইটারে বলা হয় আলোর উপরিপাতন। ঠিক আছে, সো এই যখন আলোর উপরিপাতনটা হবে তখন আমাদের কি হবে, বিন্দুর তীব্রতা, মানে উপরিপাতনের ফলে কোনো একটা বিন্দুতে আলোর তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোনো বিন্দুতে আলোর তীব্রতা হ্রাস পায়। মানে একটা উপর দিয়ে আরেকটা, মানে আলোর একটা তরঙ্গের উপর দিয়ে আরেকটা আলোক তরঙ্গ যখন সঞ্চালন করে তখন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিন্দুতে আলোক তীব্রতা বৃদ্ধি পায়, মানে বেড়ে যায়, আবার কোনো কোনো জায়গায় আলোক তীব্রতা কমে যায়, মানে অন্ধকার হয়ে যায়, এরকম। ওই ঘটনাটারই বলা হয় আলোর ব্যতিচার। এর ফলে কি হয়, ওই তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বল আর অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। ওই যে যেখানে আলোর তীব্রতা বেড়ে যায় সেখানে আলোকিত বেশি হয়ে যায়, আর যেই জায়গাটাতে আলো তীব্রতা কমে যায় সেই জায়গাটা অন্ধকার হয়ে যায়। এর ফলে এই আলোর উপরে পতনটা ঘটে কেন? এটা হয় কখন?
বা এই যে তুমি এই সামনে আমরা পড়বো কখন হয় সেটা আমরা সামনে পড়বো। জাস্ট এইটুকু জানলাম যে আলোর কি দুইটা বা তিনটা মনে করো তরঙ্গ একটার উপর দিয়ে আরেকটা উপরিপাত, মানে একটার উপর দিয়ে আরেকটা চলাচল করলো, এরকম এই জিনিসটাই, এই জিনিসটাকে বলা হয় আলোর উপরিপাতন। ঠিক আছে, একটা জিনিস উপর দিয়ে আরেকটা জিনিস চলে না, তো এরকম ভাবে। ওকে, আচ্ছা। তো এরপর হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এটা একটু আমরা পরিচিতিটা জানি। গঠনমূলক ব্যতিচার কি? যেসব বিন্দুতে উজ্জ্বল বা আলোক তীব্রতা বৃদ্ধি পেলে তাকে গঠনমূলক ব্যতিচার বলে। মানে কি, এই যে দুইটা বিন্দু আছে বললাম, কোন একটা বিন্দুতে আলোক উজ্জ্বল মানে তীব্রতা বাড়বে, সেখানে মানে বেশি সাদা দেখাবে, বেশি ফর্সা দেখাবে, ক্লিয়ার দেখাবে, ওইটাকে বলা হয়, ওই ঘটনাটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। আর যে বিন্দুটাতে তোমার তীব্রতা হ্রাস পাবে এবং অন্ধকার, এই যে তীব্রতা হ্রাস পাবে অথবা অন্ধকার অবস্থা দেখাবে, মানে অন্ধকার দেখাবে, সেই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। আমরা লাইট ফেললে যে জায়গায় লাইট ফেলি সেখানে আলো হয়, মানে আদার সাইডগুলোতে অন্ধকার হয় না, এরকম অন্ধকার হবে। তো এরকম ঘটনাটা যে ঘটবে সেটাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার, মানে এই ঘটনাটাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, মানে ব্যতিচারের ফলেই উজ্জ্বল আর অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। একটাকে বলা হবে গঠনমূলক ব্যতিচার, যেটা বেশি আলো তৈরি করবে, মানে উজ্জ্বল হবে, আর যে জায়গাটা অন্ধকার হয়ে যাবে সেটাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। এই দুইটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে এই সৃষ্ট উজ্জ্বল বা অন্ধকার বিন্দুগুলোকে ডোরা বা পট্টি বলে। সামনে আমরা দেখব ডোরা বা পট্টি কোনগুলো, জাস্ট এখানে জেনে রাখলাম যে উজ্জ্বল আর অন্ধকার অবস্থার যে সৃষ্টি হলো অন্ধকার, সামনে দেখবো আমরা, এরা এদেরকে ডোরা বা পট্টি নাম ডাকা হয় বা বলা হয়। ওকে, এবার ব্যতিচারের শর্ত। ব্যতিচারের শর্ত কি ভাই, মানে কি কি ক্ষেত্রে আমাদের ব্যতিচার হওয়া সম্ভব বা ব্যতিচার হবে? প্রথমত, আলোর উৎস দুটি সুসংগত হতে হবে। অলরেডি বলে আসছি সুসংগত মানে কি, সহজ কথায় বলতে গেলে দুইটা আলো পড়লো, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এই জিনিসগুলো সেম, সহজ কথায় বুঝতে গেলে। ঠিক আছে, আরো ডিটেলস আছে, আর গেলাম না ওইখানে। এরপর যে দুটি তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। মানে যেই ওই যে যখন তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এগুলো প্রায় সমান হবে তখন বিস্তার অটোমেটিক্যালি প্রায় সমান হয়ে যাবে। উৎসগুলো কাছাকাছি অবস্থিত হতে হবে। উৎসগুলো মানে কি, এই যে দুইটা আলোক উৎস তুমি তৈরি করলাম, সে আলোক উৎস দুইটা খুব কাছাকাছি থাইকা আলো বের করতে হবে বা নিঃসরণ করতে হবে, এটা। ওকে, তারপর 4 নাম্বার কথা কি, উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে, মানে খুব ছোট, খুব ছোট উৎস দেব, মানে আলো যেখান দিয়ে আলো প্রবেশ করবে, যেখান থেকে আলোটা বের হবে, সে আলোক উৎসটা অনেক ছোট হতে হবে, এটা। ওকে, গেল, আমরা ব্যতিচারের শর্ত করলাম। এবার এই ব্যতিচারটা উপর বিজ্ঞানী উনি একজন বিজ্ঞানী, সে সায়েন্টিস্ট একটা পরীক্ষা করছে। ঠিক আছে, ওনার নাম হচ্ছে টমাস ইয়ং। এই যে টমাস ইয়ং 1981 সালে 1801 সালে তার দ্বিচির পরীক্ষার মাধ্যমে আলোর ব্যতিচার প্রদর্শন করে। এই যে আলোর ব্যতিচার যে ঘটনাটা আমরা পড়ে আসলাম, এই জিনিসটাকে সে একটা পরীক্ষার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে। সেই পরীক্ষাটাকে বলা হয় ইয়ং এর দ্বিচির পরীক্ষা, যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার টপিক, যেটা থেকে আমাদের এইচএসসিতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে। 70% বলতে গেলে কোয়েশ্চেন এই ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকেই আসে। ঠিক আছে, বাকি 30% অপবর্তন থেকে আসে। ওকে, তো ইয়ং এর দ্বিচির এখানে আগে দেখো, এখানে ইয়ং এর দ্বিচির, এটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এই জায়গাতে কি কি দেখতেছো তুমি? এই জায়গাতে যা যা দেখতেছো সেটা হচ্ছে কি, এইটা মনে করো একটা লাইট সোর্স, এই ফার্স্টে একদম আছে যে এটা একটা লাইট সোর্স, লাল কালার। এই লাইট সোর্স থেকে আলো বের হইতাছে। এখন তোমার তো সুসংগত উৎস লাগবে দুইটা, বলছিলাম আমি। এখন দুইটা উৎস যেহেতু লাগবে, তুমি যদি দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট লাইট জ্বালাও তাহলে ডিফারেন্ট দুইটা লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক ভিন্ন হবে। এই জন্য যাতে তারা সেম হয়, তুমি কি করলা, এখান থেকে একটা লাইট জ্বালাইলা, তারপর সামনে একটা বাধা দিয়ে রাখলা, মনে করো এটা একটা দেয়াল বা সামথিং। ঠিক আছে, একটা বাধা প্রদানকারী কিছু একটা মাধ্যম। এরপর সেই মাধ্যমে ছোট ছোট দুইটা ছিদ্র করলাম, এখানে একটা ছোট ছিদ্র, এইখানে একটা ছোট ছিদ্র। এই ছিদ্রগুলোকে বলা হয় চির। এই ছিদ্রগুলোকে বলা হয় চির, এই বিজ্ঞানের ভাষায় চির বলা হয়, ছোট ছোট। ওই যে আমরা বলি না ছোট ছোট চির ধরছে বা ফাটল ধরছে, এরকম ছোট ছোট মানে ছিদ্র এটা। ওকে, তারপর হচ্ছে বাকি কোনো জায়গা দিয়ে কিন্তু আলো যেতে পারবে না, শুধুমাত্র এই ছিদ্রটুকু দিয়ে আলো যেতে পারবে। তাহলে এই একটা লাইট দিয়ে এক টাইপের আলো তৈরি হলো, বাট সেই আলোটা দেখো এখান দিয়ে যখন প্রবেশ করবে তখন দুইটা পার্টে ডিভাইড হয়ে গেল। মনে করো একটা নীল আলো হইলো, এই বললাম একটা নীল আলো, যে নীল আলোটা এভাবে গেল, ছড়ায় যাচ্ছে আস্তে আস্তে। আরেকটা হচ্ছে সবুজ আলো, বাট আলো দুইটা কিন্তু একই, একটা সোর্স থেকে আসছে, এভাবে ছড়ায় গেল। এখন দেখো এই আলোগুলো একটার উপর দিয়ে আরেকটা উপরিপাতন হয়েছে না, মানে একটার উপর দিয়ে আরেকটা ছড়ায় গেছে না।
একটা আলোর উপর দিয়ে আরেকটা আলো ছড়ায় গেছে, এইটারে কি বলা হয় আলোর উপরিপাতন। তার মানে এইখানে দুইটা মানে আলোক উৎস যদি একটা ছিল বাট এটাকে দুইটা উৎসে কনভার্ট করা হয়েছে, এই দুইটা উৎস S1 S2 দুইটা উৎস। ঠিক আছে, মাইকটা অফ করে রাখো। তো এইখানে আমাদের দুইটা উৎস যে কনভার্ট হয়েছে, সেই দুইটা উৎসর উপরিপাতনের ফলে সামনে একটা পর্দা রাখা হবে, একটা মনে করো ফ্রেশ সাদা একটা পর্দা। সেই পর্দার উপরে এবার উজ্জ্বল আর অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। একটা পর্দা আছে মনে করো, এটা একটা পর্দা আমাদের। এই পর্দাতে আমাদের কোনো কোনো জায়গাতে দেখবো আমরা উজ্জ্বল অবস্থার সৃষ্টি হইতেছে, কোনো কোনো জায়গায় দেখবো আমরা অন্ধকার অবস্থা। এই যে একটু কালো কালো যেটা দেখো সেটা হচ্ছে আমাদের অন্ধকার, এটা হচ্ছে অন্ধকার, এই অন্ধকার। ঠিক আছে, আর যেগুলো সাদা দেখতে হচ্ছে সেগুলো উজ্জ্বল। এই যে বললাম আমরা পড়ে আসছি যে কোনো কোনো জায়গাতে অন্ধকার দেখা যাবে আর কোনো কোনো জায়গাতে উজ্জ্বল দেখা যাবে, সেই জিনিসগুলো এখানে। ঠিক আছে, এগুলো হচ্ছে অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার। ওকে, এবার এগুলা সৃষ্টির উপায়টা কি? সৃষ্টির উপায়টা হচ্ছে তুমি যে দেখো দুইটা চির ধরছো যাদের S1 আর S2, ঠিক তাদের মধ্যবিন্দু দিয়া মধ্যবিন্দু বরাবর একটা দাগ আঁকবা। দাগ দিলে ট্যাক্সের সেন্টার, এটা হচ্ছে সেন্টার, মানে যে দুইটা ছিদ্র ছিল বা যে দুইটা উৎস ছিল এটাকে আমরা S1 আর S2, এই দুইটাই হচ্ছে আমার সুসংগত উৎস। আমাদের এই যে সুসংগত উৎস বললাম না, এই S1 আর S2 এই দুইটাই হচ্ছে আমাদের সুসংগত উৎস। ঠিক আছে, ওকে। এই বরাবর আমাদের একটা সেন্টারে একটা উজ্জ্বল আলো তৈরি হবে। এইখানে মানে জায়গাটাতে মনে হয় একটা লাইট, মনে করো তুমি যদি একটা মানে ছোট্ট একটা লাইট একটা ছিদ্র দিয়া, মনে করো সূর্যের উপরে যে দেখো না কোন একটা জায়গা বাধা বাট একটা ছোট্ট একটা ছিদ্র আছে, সেখান দিয়ে যদি আলো প্রবেশ করে, সূর্যের আলো প্রবেশ করে, যেখানে গিয়ে পরে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি এই মাঝখানে জায়গাটা আলোকিত হয়ে যাবে। এই জায়গাটাকে এটারে বলা হবে কেন্দ্রীয় চরম। এই মাঝখানের এইটাকে বলা হবে কি ভাই? কেন্দ্রীয় চরম, এটার নাম তার। একদম সেন্টার বরাবর, এই যে S1 আর S2 এর মাঝামাঝি বরাবর এটা তৈরি হবে। ওকে, এরপরে এটার একটা নির্দিষ্ট প্রস্থ আছে। এরপরে তৈরি হবে কি, এই যে একটা উজ্জ্বল তৈরি হলো বা সাদা তৈরি হলো, এরপর একটা কালো তৈরি হবে মানে অন্ধকার। এই সাদাটা তৈরি হওয়ার পর কি তৈরি হবে? কালো তৈরি হবে। এটা হচ্ছে আমাদের সাদা, এরপর হচ্ছে কালো তৈরি হবে, একটা কালো অন্ধকার ডোরা তৈরি হবে। একটা ডান পা উপরের দিকে একটা অন্ধকার ডোরা তৈরি হবে, নিচে একটা অন্ধকার ডোরা। এরপর ওই অন্ধকারের পরে আবার একটা উজ্জ্বল তৈরি হবে, পরে আবার একটা অন্ধকার, পরে আবার একটা উজ্জ্বল, আবার একটা অন্ধকার। নিচের দিকেও সেম, ওই সাদার পরে আবার একটা কালো, একটা সাদা, একটা কালো, একটা সাদা। সাদা মানে উজ্জ্বল, কালো মানে অন্ধকার। এটা আরেকটা নাম বলতে পারি, সাদা মানে গঠনমূলক ব্যতিচার আর কালো মানে ধ্বংসাত্মক ব্যতিচার, যেটা আমরা আগেই পড়ে আসছি। ওই যে বলছিলাম সাদা কালোর বিষয়টা ধ্বংসাত্মক আর গঠনমূলক, এটা। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারছি? এইটুকু যে বুঝাইলাম, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, গুড। এরপরে এখানে আসি আমরা, এই জিনিসগুলো একটু ভালো। এখানে আমরা একটা পরিচিতি জানলাম, কার পরিচিতি ভাই? কেন্দ্রীয় চরমটার পরিচিতি জানলাম, যে সেন্টার বরাবর একটা উজ্জ্বল ডোরাস তৈরি হয়, সেটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। এখন এরপরে কারা আছে? এরপরে যারা আছে তাদের এই যে মানে প্রত্যেকটা ডোরার একটা প্রস্থ আছে। কেমন প্রস্থ ভাই? এই যে মনে করো এই যে কেন্দ্রীয় চরম হইল না, এটার একটা প্রস্থ আছে, মানে নির্দিষ্ট একটা দৈর্ঘ্য, ওইটা দিয়ে আমরা এখানে প্রস্থ হিসেবে কল্পনা করা হয়। মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের জায়গা পরিমাণ তোমার উজ্জ্বল তৈরি হইল, এই জিনিসটা কি বলা হবে আমাদের? ডোরা প্রস্থ। সেটা হোক সাদা, সেটা হোক কালো, কারণ সাদা আর কালো প্রত্যেকটা ডোরারই সেম প্রস্থ। মনে করো একটা সাদা ডোরাটার প্রস্থ হচ্ছে সাপোজ 2 মিলিমিটার, এগুলো খুব ছোট হয় সো মিলিমিটার বললাম, তাহলে কালো ডোরাটারও ডোরা প্রস্থ হবে 2 মিলিমিটারই ভ্যান। ঠিক আছে, এটা। এখন তাহলে এইটা আবার কি একটা বলতে পারি কি, সাদার শুরু থেকে সাদার শেষ পর্যন্ত এটা এটা একটা ডোরা প্রস্থ, এটাও বলতে পারি। আরেকটা বলতে পারি কি, যেহেতু সাদার কালো সেম, তো কালোর মধ্যবিন্দু থেকে সাদার মধ্যবিন্দু পর্যন্ত, মানে সাদা থেকে আমি হাফ নিলাম, কালো থেকে হাফ নিলাম, তাহলে তো সেই একটাই হইলো, সাদার হাফ কালোর হাফ, তাহলে সেটাও আমরা বলতে পারবো কি একটা ডোরা প্রস্থ। তো জেনারেলি আমরা একটার মধ্যবিন্দু থেকে আরেকটার মধ্যবিন্দু পর্যন্ত ক্যালকুলেট করি, কারণ সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করাটা ইজি হয়, হিসাব করাটা ইজি হয়। ধরো আমি মনে করো বললাম 4 নাম্বার উজ্জ্বল ডোরা, 4 নাম্বার অন্ধকার ডোরা, এইসব কথা বললে তখন আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য আমরা একটার মধ্যবিন্দু থেকে আরেকটা মধ্যবিন্দু হিসাব করি। সো ডোরাপ্রস্থ কয়েকভাবে আমরা বলতে পারি। এই যে কালো, একটা কালো, এটাকে আমরা একটা ডোরাপ্রস্থ বলতে পারি। একটা কালোর মধ্যবিন্দু থেকে সাদার মধ্যবিন্দু, এটা একটা ডোরাপ্রস্থ, কারণ দৈর্ঘ্য একই বুঝায়, কালোর অর্ধেক সাদার অর্ধেক, অথবা পুরো একটা সাদা, এটা একটা ডোরাপ্রস্থ। এইটা আমরা বুঝলাম ডোরাপ্রস্থ। ডোরাপ্রস্থ জিনিসটা কি বুঝতে পারলাম। ওকে, গেল। তাহলে আমাদের দুইটা পরিচিতি গেল। এরপর আসি থার্ড পরিচিতিতে। থার্ড পরিচিতিটা কি? আমাদের ডোরা ব্যবধান পড়বো। এই যে ডোরা ব্যবধান, ডোরা ব্যবধানটা কি ভাই? ডোরা ব্যবধানটা হচ্ছে, ডোরা প্রস্থটাকে জেনারেলি ছোট হাতের ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর ডোরা ব্যবধানটাকে বড় হাতের ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয় জেনারেলি। ঠিক আছে, ওটা ছোট হাতের ডেল এক্স আর ডোরা ব্যবধান বড় হাতের ডেল এক্স। অ্যাকচুয়ালি ডোরা প্রস্থ থেকে ডোরা ব্যবধান আসে। দুইটা ডোরা প্রস্থর
হচ্ছে একটা ডোরা ব্যবধান। দুইটা ডোরা প্রস্থকে একটা ডোরা ব্যবধান মানে কি, মনে করো একটা সাদা ডোরা যতটুকু সাইজ সেটা হচ্ছে একটা ডোরা প্রস্থ, কিন্তু মনে করো একটা সাদা একটা কালো, এইটুকু মিল্লা যেটা হবে, মানে এখানে দেখো একটা সাদা কালো আছে একটা সাদা আছে, এই দুইটা ডোরা মিলা যতটুকু ডিস্টেন্স বা যতটুকু তার প্রস্থ বা দৈর্ঘ্য বলি, যেটাই বলি, সেটাই হচ্ছে ডোরা ব্যবধান। ঠিক আছে, এটা তার মানে ডোরা প্রস্থে আমাদের একটা ডোরার প্রস্থ বোঝায়, সেটা হোক সাদা হোক কালা, আর ডোরা ব্যবধানে দুইটা ডোরার প্রস্থ বোঝায়। ঠিক আছে, একটা সাদা একটা কালো অথবা দুইটা সাদা বা দুইটা কালো একই কথা, কারণ সবার দৈর্ঘ্য সমান, সাদা কালো সবার দৈর্ঘ্য এক্ষেত্রে সমান। ওকে, এখন এই জিনিসটাকে আমরা আরেকভাবে বলতে পারি ডোরা ব্যবধান, ডোরা প্রস্থের মতো। আমি একটা কালোর মধ্যবিন্দু থেকে তারপর একটা সাদা পার করে আরেকটা কালোর মধ্যবিন্দুতে গেলাম, এটা একটা ডোরা ব্যবধান। কারণ কি, কারণ দেখো এই জায়গাতে একটা সাদা চলে আসছে, আর এখানে একটা কালোর অর্ধেক, এখানে একটা কালোর অর্ধেক, মানে টোটাল দুইটাই হইলো কিন্তু। অথবা তুমি যদি একটা সাদা থেকে একটা সাদার মধ্যবিন্দু থেকে, যেমন কি যে বললাম একটা সাদার মধ্যবিন্দু থেকে আরেকটা সাদার মধ্যবিন্দুতে যাও, তাহলে এটাও হচ্ছে আমাদের একটা ডোরা ব্যবধান। ঠিক আছে, এইটাকে আমরা একটা ডোরা ব্যবধানই বলবো। তাহলে ডোরা ব্যবধান জিনিসটা বুঝতে পারছি, এই এই জিনিসটা বুঝছি, ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধানটা, এই দুটা বোঝা খুব ইম্পর্টেন্ট। বলো। ডোরা ব্যবধানটা একটু আবার বলেন। আচ্ছা, ডোরা ব্যবধানটা হচ্ছে সহজ কথায় ভাই, দুইটা ডোরা প্রস্থ মিলে একটা ডোরা ব্যবধান। সবচেয়ে আগের কথা এটা বুঝতে হবে, একদম ইজি কথা। ডোরা প্রস্থ যদি বুঝো তাহলে ডোরা ব্যবধান বোঝা কোনো ম্যাটার না, কারণ হচ্ছে ডোরা ব্যবধান মানে কি, দুইটা ডোরা প্রস্থ। আগে মনে করো একটা কালো ডোরা প্রস্থ বা একটা সাদা ডোরা প্রস্থ হইতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, একটা কালো থেকে একটা সাদা পর্যন্ত এটাকে বলতাম একটা ডোরা প্রস্থ। বাট এবার বলবো কি, ডোরা ব্যবধানের ক্ষেত্রে মনে করো একটা কালো থেকে নেক্সট কালো পর্যন্ত, এটা হচ্ছে একটা ডোরা ব্যবধান। একটা কালো থেকে নেক্সট কালোর মধ্যবিন্দু পর্যন্ত, এটা কিন্তু অবভিয়াসলি মধ্যবিন্দু পর্যন্ত তুমি হিসাব করবা। ঠিক আছে, কারণ আমি একটা কালো থেকে মানে এটার অর্ধেক আর ওটার অর্ধেক নেবো, হাফ হাফ হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, তাহলে এই কালোর অর্ধেক এই কালোর অর্ধেক, আর মাঝখানে একটা সাদা পড়ে গেল, তাহলে টোটাল কয়টা হইলো, দুইটা হইলো কিন্তু। অথবা বলতে পারো একটা সাদার মধ্যবিন্দু থেকে পরবর্তী সাদার মধ্যবিন্দু, মানে সহজ কথা, একটা উজ্জ্বল থেকে একটা উজ্জ্বল ডোরার মধ্যবিন্দু, অথবা একটা অন্ধকার থেকে একটা অন্ধকার ডোরার মধ্যবিন্দু পর্যন্ত, এই ডিস্টেন্সটা হচ্ছে ডোরা ব্যবধান। এবং এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি দুইটা ডোরা প্রস্থের সমান হয়। কারণ কি দেখো, এই যে একটা ডোরা ব্যবধানের মধ্যে দুইটা ডোরা প্রস্থ আছে, কালো থেকে এই সাদা পর্যন্ত এই একটা ডোরা প্রস্থ, আবার এখান থেকে এই পর্যন্ত একটা, দেখছো দুইটা আসছে না, পাইছি, বুঝতে পারছো? এই যে লাল কালার রাখলাম, এটাই এই একই। এখন হচ্ছে আমরা এটা একটু সূত্রগুলো দেখি, আগে কটার সূত্রগুলো বুঝি। এই নিচেই সূত্র সুন্দরভাবে আছে। 1 নাম্বার সূত্রগুলো, ডোরা প্রস্থের সূত্র কি, ডেল এক্স সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ভাই ডেল এক্স তো দ্বারা ওকে প্রকাশ করায়, ডোরা প্রস্থকে প্রকাশ করায়। ল্যামডা কি ভাই, তরঙ্গ দৈর্ঘ্য অলরেডি জানছি, যেই আলোটা তুমি এখানে ফেলছো এই আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটাই, কারণ এটা কিন্তু একটা সোর্স থেকে তৈরি হয়েছে। সেই যে এখানে লাল আর মানে নীল আর সবুজ দুইটা আলো আমি আঁকছি, বাট দুইটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য একই। কারণ কি, তারা সুসংগত উৎস, একটা সোর্স থেকে আইসা দুইটা ভাগে ভাগ হয়েছে, এই জন্যই তাদের সুসংগত উৎস বলা হয়। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে এদের একটা যে তরঙ্গ দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের ল্যামডা। আর এই যে তোমার যেই পৃষ্ঠটা যেখানে চির রাখছো, ওই চির থেকে তোমার যেখানে পর্দা রাখছো, এই চির থেকে যে পর্দার দূরত্ব, অথবা এটাকে আমরা বলতে পারি উৎস থেকে, উৎস থেকে পর্দার দূরত্ব, যেখানে এসে তোমার এই যে আলোর উজ্জ্বল অন্ধকার তৈরি হয়েছে না ডোরাপ্রস্থ, এগুলারে বলা হয়, এটার বলা হয় পর্দা। তাহলে এই উৎস থেকে যে পর্দার দূরত্ব, এটাকে আমাদের বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডি, মাথা রেখো। ওকে, এরপরে আসি এ কি, এ হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের দুইটা যে চির ছিল S1 আর S2, এদের যে মধ্যবর্তী একটা ডিস্টেন্স, এদের যে একটা মধ্যবর্তী ডিস্টেন্স S1 থেকে S2 পর্যন্ত, এইটাকে আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়। আবার কোনো কোনো বইতে বা গাইডে এই এটাকে ছোট হাতের ডি দ্বারাও প্রকাশ করা হয়, বাট আমি বলবো ছোট হাতের ডি দ্বারা প্রকাশ না করতে এ দ্বারাই প্রকাশ করো, তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, বাট অনেক জায়গাতে ছোট হাতের ডি দ্বারাও প্রকাশ করা হয়, সো এটা দেখে কনফিউজড হবা না। আর বড় হাতের ডি হচ্ছে কি, উৎস থেকে পর্দার দূরত্ব, নিচে পরিচিতি লেখা আছে, আমি মুখে যা বলতেছি সব পরিচিতি নিচে লেখা আছে। ওকে, তাহলে ডোরা প্রস্থটা আমরা কিভাবে জানবো, যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য জানি, উৎস থেকে পর্দার দূরত্ব জানি, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানি, তাহলে আমি এই মান তিনটা বসায় দিলে এখানে আমি ডোরা প্রস্থের মান কত আসবে সেটা পেয়ে যাবো। এটার দৈর্ঘ্যের একক কি আসবে, অবভিয়াসলি মিটার, একক মিটার। ওকে, কারণ এটা একটা ডিস্টেন্স বোঝায়। ডোরা ব্যবধান কি, ডোরা ব্যবধান হচ্ছে ডোরা প্রস্থের দ্বিগুণ, আমি কথাটা আগেও বলছি। সো তুমি যদি ডোরা প্রস্থের দ্বিগুণ হয়, তাহলে ডোরা প্রস্থের সাথে এবার তুমি একটা 2 গুণ দাও, ডোরা প্রস্থের সাথে দেখো 2 গুণ দিলাম, তাহলে কি হবে, নিচের 2 আর উপরের দিক কাটা যাবে, কাটা গেলে কি থাকবে, বাকি যা থাকে সেই পার্টটাই দেখো নিচে লেখা আছে, পাইছো? তাহলে এখানে বুঝতে পারলাম যে ডোরা প্রস্থ দ্বিগুণ হচ্ছে ডোরা ব্যবধান। মানে জিনিসটা এরকম যে ডেল এক্স
সমান হচ্ছে 2 ইন্টু ছোট হাতের ডেল এক্স। এটা হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে হয়, মানে ডিচির পরীক্ষার ক্ষেত্রে। বুঝতে পারলাম? কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? ফার্স্ট বলো। ওকে, এরপরে আসি আমাদের কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব মানে কি ভাই? মনে করো সেন্টার বরাবর একটা চরম আছে, এই যে এগুলো সব আমি মুছে দিই। এবার কেন্দ্রীয় চরম পড়ছি, তারপর হচ্ছে ডোরা প্রস্থ পড়ছি, এটা। আচ্ছা, উজ্জ্বল আর অন্ধকার ডোরা অলরেডি আমি বলছি, তারপর আবার যদি বলি, এই সাদাগুলোকে বলা হয় উজ্জ্বল ডোরা ভাই, আর যেগুলো কালো এগুলোকে বলা হয় অন্ধকার। এখানে হালকা হালকা কালো দেখতেছো, অ্যাকচুয়ালি এটা পিডিএফ বানাইছি যখন, তখন এই কালোগুলো আর কি এখানে হালকা হয়ে গেছে একদম। বাট এই হালকা হালকা কালো দেখতেছো না প্রত্যেকটা সাদার পরে, এটা পুরোটা কালো, এটা পুরোপুরি কালো আর কি, ঠিক আছে, একদম পুরো কালো। তো এবার উজ্জ্বল অন্ধকার বুঝলাম। এখন তোমাকে উজ্জ্বল অন্ধকার একটা নাম্বারিং করি আমরা, কারণ তোমাকে ওই যে বলছে এনতম উজ্জ্বল বা এনতম অন্ধকার। আচ্ছা, উজ্জ্বল ডোরাকে আমি লাল দিলাম, আর অন্ধকারটাকে আমি নীল দিব, অন্ধকারটাকে আমি নীল দিব। এবার নাম্বারিং করি। এই সেন্টারে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় চরম, 1 নাম্বার পজিশন। এই 1 নাম্বার সেন্টার, আচ্ছা না, 0 পজিশন, এটা পজিশন তো 0, এই সেন্টার পজিশন। সেন্টার থেকে উপরের দিকে গেলে 1 নাম্বার চরম, তার উপরে গেলে কালো, তার উপর আবার উজ্জ্বল, এটা হচ্ছে 2 নাম্বার চরম, তারপর উপরে অন্ধকার, তারপর আবার উজ্জ্বল, এটা হচ্ছে 3 নাম্বার চরম। এগুলোকে বলা হয় চরম। সিমিলারলি নিচের দিকে গেলে এরপর তো অন্ধকার, তারপর আবার উজ্জ্বল, এটা একটা চরম, 1 নাম্বার চরম, অন্ধকার, তারপর উজ্জ্বল, এটা একটা 2 নাম্বার চরম, এরপর অন্ধকার, এরপর আবার উজ্জ্বল, এটা হচ্ছে 3 নাম্বার চরম। ঠিক আছে, এটা। আর এবার যদি আমি আচ্ছা চরমেরটাকে বুঝি, তারপর অবমেরটায় বা অন্ধকারটায় যাই, উজ্জ্বলে আমাকে বলছিল কি কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। এই যে সেন্টারে যে চরমটা আছে, এই সেন্টারের এই চরমটা থেকে তুমি এন নাম্বার মানে সেটা 1 নাম্বার হইতে পারে, 2 নাম্বার, 3 নাম্বার। ধরো তুমি সেন্টার থেকে 2 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব জানতে চাও, তাহলে তুমি কি করবা? মানে 1 নাম্বারটা ধরো জানতে চাও, দেখো 1 নাম্বারটা জানতে চাইলে কি করবা? এই সেন্টার থেকে তুমি এই পর্যন্ত যাবা না, এটা কি 1 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব। তুমি যদি 2 নাম্বারটার দূরত্ব জানতে চাও, তাহলে তুমি কি করবা? এই 2 নাম্বারের সেন্টার থেকে এই পর্যন্ত আসবা, এটা হচ্ছে 2 নাম্বার, মানে সেন্টার থেকে কেন্দ্রীয় চরম থেকে 2 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব, মানে কেন্দ্রীয় চরমের মধ্যবিন্দু থেকে তুমি 2 নাম্বারটার মধ্যবিন্দু পর্যন্ত যাবা, বিষয়টা এমন। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে ভাই, এই জায়গায় দেখো, তুমি যখন যাইতাছো, তুমি প্রত্যেকবার মানে যখন একটা উজ্জ্বল থেকে মানে সেন্টার তো উজ্জ্বলে, এটা তো উজ্জ্বলে আছে তাই না, এই যে উজ্জ্বল বিন্দুতে আছে এটা, তো এই উজ্জ্বল বিন্দুটা থেকে এই পরবর্তী যে 1 নাম্বার উজ্জ্বল বিন্দুতে যাইতে চাইতেছো, এর ফলে তোমার কিন্তু এটা একটা ডোরা ব্যবধানের সমান। আমরা জানি একটা উজ্জ্বলের মধ্যবিন্দু থেকে আরেকটা উজ্জ্বলের মধ্যবিন্দু, অথবা একটা অন্ধকারের মধ্যবিন্দু থেকে আরেকটা অন্ধকারের মধ্যবিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমার ডোরা ব্যবধান, মানে ডেল এক্স, যেটা আমার সূত্র ছিল কি ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখন তুমি যদি 2 নাম্বারটায় যেতে চাও, তাহলে তোমার 2টা ডোরা ব্যবধান, একটা ডোরা ব্যবধান, একটা ডোরা ব্যবধান। 3 নাম্বারটায় যেতে গেলে 3টা ডোরা ব্যবধান, মানে তুমি যত নাম্বার সেন্টার থেকে যত নাম্বারের দূরত্ব জানতে চাও, তুমি ওই ডোরা ব্যবধানের সাথে তত গুণ দিয়ে দিবা। তুমি 3 নাম্বারটা জানতে চাও, তাহলে 3 গুণ দিবা। তার মানে এই সূত্রটা আমার দ্বারা এন ল্যামডা ডিভাইডেড বাই এ। দেখো আমাদের সূত্রটা আছে এক্স এন সমান এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এই ল্যামডা ডি ডিভাইডেড বাই এইটুকু হচ্ছে আমাদের এই ডোরা ব্যবধান, আর সেন্টার থেকে তুমি কত নাম্বার দূরে সেই উজ্জ্বল ডোরাটা চাও, সেটা হচ্ছে আমার সেই এন এর মান। যদি এন এর মান তুমি 3 নাম্বার উজ্জ্বল ডোরা চাও, তাহলে এন এর মান 3 বসায় দিবা, তাহলে তোমার 3টা ডোরার ব্যবধান বের করে দিবে, 3 গুণ ডোরা ব্যবধান। তার ফলে তুমি কি পাবা? সেন্টার থেকে 3 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব, যেমন কি সেন্টার হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে 3 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব পেয়ে যাবো। কথাটা বুঝতে পারছি? এইটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? বিষয়টা একটু কমপ্লেক্স, এই চ্যাপ্টারের এই জিনিসগুলো একটু বোঝাটা, বাট আমার কাছে কমপ্লেক্স লাগে না অ্যাকচুয়ালি, বাট অনেকের কাছে মানে শুরুর দিকে বুঝাইলে একটু স্টুডেন্টের কাছে জানি কমপ্লেক্স লাগে। তো আস্তে আস্তে বুঝে যাবা এই গেস। আর আমি এখানে সবকিছু পরিচিতি লিখে দিছি। এই পর্যন্ত কোশ্চেন আছে কোনো? এখন তো নাই, কিন্তু করতে গেলে আচ্ছা থাকবে কিনা এটা বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি হচ্ছে এটা আজকে ইনশাল্লাহ আপলোড করে দিব। আপলোড করলে হচ্ছে তোমার যদি আবার এই জায়গাটা আরেকবার তুমি রিক্যাপ করে নিও বা আরেকবার দেখে নিও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে আসি। আচ্ছা, লালগুলো তো গেল আমার উজ্জ্বল, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আবার পিছনে যাই দেখো।
এটা না মুছি, আমি লালগুলো রেখে দিই, শুধুমাত্র এটা মুছি। ঠিক আছে, লালগুলোতে গেল আমার উজ্জ্বল, উজ্জ্বলের ব্যাপারটা আমি গেল। এবার আমি নীল দিয়ে আমি অন্ধকার বুঝাবো। ঠিক আছে, যাতে দুইটার মধ্যে তুমি ডিফারেন্সিয়েটটা নিজে করতে পারো। হ্যাঁ, 3 ছিল। আচ্ছা, জিরো তো জিরো ছিল, এবার জিরো তো জিরো, আগের জায়গায় যে জিরো ছিল ও জিরোই থাকবে, ওর কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এবার হচ্ছে অন্ধকারের ক্ষেত্রে কেন্দ্রীয় চরমের পর একটা অন্ধকার, দেখো এটা একটা অন্ধকার, এটা 1 নাম্বার দিলাম। এরপরে একটা সাদা, এরপর আবার অন্ধকার, এটার আমি 2 নাম্বার অন্ধকার দিলাম। এরপর একটা সাদা উজ্জ্বল, পরে আবার অন্ধকার, এটা আমি 3 নাম্বার অন্ধকার দিলাম। এরপর একটা উজ্জ্বল, এবার আবার অন্ধকার, এটা আমি 4 নাম্বার। এভাবে তো যেতেই থাকবে, আরও আছে। উপরের দিকে এবার যাই, উপরে সেন্টারের পরেই একটা অন্ধকার, 1 নাম্বার দিলাম। এরপরে উজ্জ্বল, তারপর আবার অন্ধকার, এটাকে আমি 2 নাম্বার দিলাম। ঠিক আছে, 2 নাম্বার দিলাম। উজ্জ্বল আবার অন্ধকার, এটাকে আমি 3 নাম্বার দিলাম। এরপর আবার উজ্জ্বলের পর আবার অন্ধকার আসবে, আমি আর দিলাম না, এই পর্যন্ত গেল। এবার আমি জানতে চাই যে সেন্টার থেকে আমার 1 নাম্বার উজ্জ্বলে যেতে চাই, এই সেন্টার থেকে 1 নাম্বার উজ্জ্বল, দেখো সেন্টার থেকে কত দূরে। এটাকে একটা ডোরা প্রস্থ না, দেখো একটা উজ্জ্বল থেকে একটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্বকে একটা ডোরা প্রস্থের সমান না? কথা বুঝতে পারছো? জি। হ্যাঁ। আবার তুমি যদি 3 নাম্বারে যেতে চাও, মানে 2 নাম্বারে যেতে চাও, তাহলে সেন্টার থেকে, এই যে 2 নাম্বার থেকে সেন্টার পর্যন্ত এই দূরত্বটা, এটা দেখো কয়টা ডোরা প্রস্থ হয়। এইখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত 2টা, এখান থেকে এই পর্যন্ত 3টা, দেখো 3টা ডোরা প্রস্থ। মানে এখানে হিসাবটা আস্তে আস্তে ডোরা প্রস্থের মাধ্যমে। তুমি যদি ধরো 4 নাম্বারটা যেতে চাও, 4 নাম্বারটা আমি মনে করো কালো দিলাম, এই 3 নাম্বারটা যাইতে গেলে কি করতে হবে, এই 3 নাম্বারের মধ্যবিন্দু থেকে তুমি সেন্টারের বিন্দু পর্যন্ত, এটা এখানে দেখো কয়টা দূরত্ব গেলা। সেন্টার থেকে তুমি প্রথমে একটা একটা গেলা, পরে 2টা, 3টা, 4টা, 5টা, তুমি গেলা 3 নাম্বারে। বাট তুমি ডোরা প্রস্থ পার করছো কয়টা? 5টা। মানে এখানে সম্পর্কটা হচ্ছে ডোরা প্রস্থের সাথে। এবং সম্পর্কটা কিভাবে আসে? বিজোড় সংখ্যার সম্পর্ক আসে, দেখো একবার আসে একটা, একবার আসে 3টা, একবার আসে 5টা। মানে এখানে যখন তুমি 2 নম্বরে যেতে চাইতেছিল তখন তোমার 3, যখন তুমি 1 নম্বরে যেতে চাইছিল তখন তোমার 1, যখন তুমি 3 নম্বরে যেতে চাইছো তখন তোমার ভাই 5। মানে 1 3 5 এভাবে আসবে। আর কার সাথে গুণ হবে? ডোরা প্রস্থটার সাথে। ডোরা প্রস্থটা কি ভাই? ডোরা প্রস্থটা হচ্ছে আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এইটা। তার মানে এইটার সাথে আমার একটা বিজোড় সংখ্যা গুণ হবে কি 1 3 5, এরকম ভাবে গুণ হবে। ঠিক আছে, মানে n এর মান বসাবো, n এর মান যখন আমি 1 বসাবো তখন আমার 1 রেজাল্ট আসতে হবে। n এর মান যখন আমি 2 বসাবো তখন 3 আসতে হবে। n এর মান যখন 3 বসাবো তখন 5 আসতে হবে। এইভাবে কখন আসে? এই জিনিসটা আসে 2n + 1। কি আসে আমাদের? 2n + 1 ইন্টু ওই যে এই ডোরা প্রস্থটা যা আছে তাই, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এই যে 2n + 1, এই অংশটা আমার একবার 1, একবার 3, একবার 5 দিবে। ওর কাজ হচ্ছে এটা। এই জন্য দেখো আমাদের সূত্রটা কি দাঁড়াইছে, কেন্দ্রীয় চরম থেকে n তম অন্ধকার ডোরার দূরত্ব 2n - 1 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এখন কথা হচ্ছে ভাই এখানে তো আপনি মাইনাস ইউজ করলেন, ঠিক আছে, এটা প্লাস না ইউজ করে মাইনাসটা ইউজ করবা, আমি বলবো এটা প্লাস ইউজ করা যায়, বাট এখানে একটু ডিফারেন্স আছে। প্লাস ইউজ করতে গেলে n এর মান কি কি বসাতে পারবা, এবং মাইনাস ইউজ করতে গেলে n এর মান কি কি বসাতে পারবা, তার মধ্যে একটা কাহিনী আছে, সেটা অনুযায়ী বসাতে হয়। তো আমি বলবো মাইনাসটা ইউজ করো, তাহলে তোমার জন্য সহজ হবে। তুমি কি করবে এখন, এই 2n - 1 এই জায়গায় কত নাম্বার অন্ধকার চাও সেই মানটা বসায় দাও। দেখো 2n - 1, n এর মান তুমি কত বসাইলা? ধরো n এর মান তুমি বসাইলা 1, 1 বসাইলে কি আসবে বলো তো ভাই? 2 × 1 - 1 সমান কত আসে ভাই? 1 না? n এর মান তুমি 2 বসাও তো, n এর মান 2 বসালে কি আসবে? 2 × 2 - 1 ইকুয়াল কত? 3 আসবে। দেখো আমার কিন্তু 1 এর জন্য আমার 1 আসা উচিত, 2 এর জন্য 3 আসা উচিত। এই দেখো 1 এর জন্য 1 আসছিল, 2 এর জন্য 3 আসছিল। ঠিক তেমনি এখানে যদি তুমি n এর মান 3 বসাও না ভাই, তাহলে দেখবে এটা 5 আসবে, যেটা আমাদের 5 আসা উচিত ছিল। এটা দেখছো আমার সূত্রটা কিন্তু ব্যালেন্স হইতাছে ভাই। যদিও তুমি ভাই সূত্র মুখস্থ করবা সহজ কথায়, তারপর আমি কনসেপ্ট এক্সপ্লেন করলাম। ঠিক আছে, এটা যে বুঝতেই হবে খুব এমন না, কিন্তু ভাই বুঝলে তুমি ম্যাথ ঘুরায় পেঁচায় দিলে পারবা। বাট জাস্ট নর্মালি পারার জন্য ভাই সূত্রগুলাই মোর দ্যান এনাফ, কারণ সূত্রের পরিচিতি আমি খুব সুন্দরভাবে অলরেডি বুঝাই দিছি। ঠিক আছে, এটা তো আরেকবার কনসেপ্ট বোঝার জন্য দেখতে পারো, বাট সূত্র মুখস্থ করো, ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো, কোনো প্যারা নাই। ওকে, এরপরে আমরা আসি দশা পার্থক্য ও পথ পার্থক্য। এই দশা পার্থক্য পথ পার্থক্য নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়, এটা একটু অনেকের কাছেই লাগে, তো আমি শর্টই আলোচনা করব। খুব ভালোভাবে বোঝার আপাতত সময় নাই, যেহেতু সামনে এইচএসসি অল্প কয়েকদিন আছে। আর তো হচ্ছে আমাদের জাস্ট ওয়ান শটের মধ্যে আমরা দেখব হালকা করে। জাস্ট মেন সূত্রটা আগে মনে রাখো, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। ঠিক আছে, এবং এখানে একটা কথা মনে রাখবা,
পথ পার্থক্যকে লেখা হবে ল্যামডা এর মাধ্যমে। ল্যামডা এর মাধ্যমে পথ পার্থক্যকে লেখা হয়, মানে তার প্রকাশটা, তার অ্যান্সারটা সবসময় দেখবা পথ পার্থক্য যখন থাকবে তখন সেখানে একটা ল্যামডা রিলেটেড জিনিস থাকবে। আর যখন দশা পার্থক্য লিখবা তখন দেখবা সবসময় পাই থাকবে। মানে কি, এই কথাটাকে মাথায় রেখো, পথ পার্থক্য হইলে তোমার ল্যামডা থাকবে, দশা পার্থক্যের ক্ষেত্রে তোমার পাই থাকবে। সেটা আমরা নিচেই দেখতে পারবো। এবং আরেকটা কথা মনে রাখবা, একটা ল্যামডা সমান দুইটা পাইয়ের সমান। একটা ল্যামডা সমান দুইটা পাইয়ের সমান। এই জিনিসটা একটু মনে রাখবা, তোমার জন্য ইজি হয়ে যাবে হিসাব করাটা। ওকে, এবার আসি সামনে। তো এটা তো আমাদের সূত্র। এটা সূত্রটা কি, এটা আমরা কি বলে, ধরো তুমি একটা কিছুর, এই একটা তরঙ্গের দশা পার্থক্য জানলে পথ পার্থক্য বের করতে চাও, বা পথ পার্থক্য জানলে দশা পার্থক্য বের করতে চাও, সেই জিনিসটা তুমি বের করতে পারবা এদের মাধ্যমে। ঠিক আছে, আর দশা পার্থক্য পথ পার্থক্যটা কি খুব ভালোভাবে না জানলেও চলবে, বাট আমি তারপরও বলে দিচ্ছি, সামনে আমি বলবো হালকা করে, বাট খুব ভালোভাবে না বুঝলেও চলবে। ওকে, এবার এককের বিষয়গুলো আসি। একক, এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 আর্মস্ট্রং ইকুয়াল 10⁻⁻10 মিটার। এটা সবচেয়ে বেশি। আর্মস্ট্রং এটা একটা দৈর্ঘ্যের একক। আমরা যেমন মিলিমিটার, সেন্টিমিটার এগুলো পড়ি, ন্যানোমিটার এগুলো দৈর্ঘ্যের একক। সিমিলারলি আর্মস্ট্রং দৈর্ঘ্যের একক। এবং আমাদের যে মোটামুটি যেগুলো ব্যবহার হয় তার মধ্যে সবচেয়ে ছোট একক হচ্ছে আর্মস্ট্রং। এর থেকে ছোট হয় পিকোমিটার, আর অনেক ছোট ছোট একক আছে। তো কিন্তু তার মধ্যে আমাদের যেগুলো ব্যবহার করি জেনারেলি, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আর্মস্ট্রং। ঠিক আছে, 1 আর্মস্ট্রং ইকুয়াল 10⁻⁻10 মিটার। বা কথা বলতে পারো জিনিসটাকে 1000 কোটি ভাগের 1 ভাগ। মানে 1 আর্মস্ট্রং মানে 1 মিটারকে তুমি যদি 1000 কোটি ভাগ করো, সেই 1000 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 আর্মস্ট্রং, অথবা 10 বিলিয়ন ভাগের 1 ভাগ এরকম। ওকে, যাই হোক, এরপরে আসি আমরা। এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উৎস থেকে পর্দার দূরত্ব, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, সবকিছুর পরিচয় লিখে দিছি। এই যে উপরে যা যা আমাদের ইউজ হয়েছে সবকিছুর পরিচয়। ওকে, এরপরে আসি আমাদের এখানে গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার কি, গঠনমূলক বা ব্যতিচার সৃষ্টির শর্তটা কি? গঠনমূলক ব্যতিচার মানে আমি বলছিলাম ওই যে উজ্জ্বল ডোরা, যেই জায়গাটায় উজ্জ্বল হবে সেটাই হচ্ছে আমার গঠনমূলক ব্যতিচার। আর যেই জায়গাটায় উজ্জ্বল হবে না, অন্ধকার হবে, সেটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, এটা তো গঠনমূলক ব্যতিচারে যেটা আমরা বললাম সেটা হচ্ছে কি, দুইটা তরঙ্গ মানে উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। এখন দুইটা উজ্জ্বল ডোরা কখন সৃষ্টি হয়, দুইটার তরঙ্গ যখন একই দশায় এসে মিলিত হবে তখন সেটাকে বলা হবে গঠনমূলক ব্যতিচার। যেমন এখানে দেখো, দুটি তরঙ্গ যখন একই দশায় মিলিত হয় তখন লব্ধি তরঙ্গের বিস্তার তথা তীব্রতা সর্বাধিক হয়। ওই যে তীব্রতা বেশি হবে, আলোর তীব্রতা যেখানে বেশি হবে সেখানে উজ্জ্বল ডোরা তৈরি হবে, মানে জায়গাটা উজ্জ্বল হয়ে যাবে। ঠিক আছে, লাইট বেশি এইরকম। এইটা কি ডোরার সৃষ্টি হয়, এটা কি বলা হয় গঠনমূলক ব্যতিচার। ওকে, যেমন কি এই জায়গায় একটা এক্সাম্পল। আচ্ছা, আগে ল্যামডার পায়ের বিষয়টা যেটা বললাম সেটা একটু দেখি, এখানে হালকা একটু বুঝাই। ধরো এখান থেকে একটা তরঙ্গ স্টার্ট হয়েছে, এইখানে একটা আসলো এইটুকু, এইখান থেকে এইটুকু, এটা পুরো একটা পূর্ণ তরঙ্গ। একটা পূর্ণ তরঙ্গ মানে কি, একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই জন্য দেখো এটা একটা ল্যামডা। তাহলে এই 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 বিন্দুটাতে, এই যে এই বিন্দুটাতে আমাদের কি অর্ধেক তরঙ্গ, এই জন্য দেখো এটা কিন্তু λ/2, মানে একটা তরঙ্গের অর্ধেক তরঙ্গ, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা তো একটা তরঙ্গের এই জিনিসটা আমাদের হিসাব করে বুঝতে হবে যে হাফ, এটুকু একটা হাফ পার্ট, এটা মানে λ/2, এর নিচের এইটুকু পার্ট এটা মানে আরো λ/2, টোটাল একটা ল্যামডা। আবার এটাকে যদি আমি পাই মানে দশা পার্থক্য বুঝাইতে চাই, দশা পার্থক্য বুঝাইতে চাই, তখন ল্যামডার জায়গায় আমি লিখতে পারবো 2 পাই, যেটা আমি অলরেডি বলে আসছি, এখানে কিন্তু আগে বুঝাই দিছি 1 ল্যামডা সমান 2 পাই এর সমান, সেটা এখানে দেখো। তাহলে λ/2 কি, তার অর্ধেক, তাহলে শুধু পাই। ওকে, এটা এটা বুঝলাম। এখন কথা হচ্ছে এখানে আমি উজ্জ্বল ডোরা কিভাবে তৈরি হলো সেই জিনিসটা একটু বুঝাই। উজ্জ্বল ডোরাটা তৈরি হলো কিভাবে, ধরো এখানে একটা লাল তরঙ্গ ছিল, লাল তরঙ্গটা এইভাবে আইসা এইভাবে গেছে, মানে এখানে এসে মনে করো এই জায়গায় এই পর্দার উপরে এসে পড়লো। নীল আর একটা তরঙ্গ, ওর মধ্যে যে উপরিপাতন হয়েছে, উপরিপাতন একবারে সেম ভাবে ওর সাথে মিলিত হয়ে, একেবারে সেম ওয়েতে ওর সাথে মিলে যায়, একইভাবে যাই গিয়া উপরিপাতিত হয়েছে একই জায়গায় গিয়া। এই যে দুইটা একই সাথে মিলা গিয়ে এক জায়গায় পড়লো না, এই জিনিসটারই এর ফলে এই জায়গাটাতে উজ্জ্বল ডোরা তৈরি হবে, কারণ তারা একই দশা এসে এখানে মিলিত হয়েছে। তার ফলে ওই জায়গাটা উজ্জ্বল অবস্থা সৃষ্টি হবে, এবং এই ঘটনাটাকে বলা হবে গঠনমূলক ব্যতিচার, নাম দেওয়া হয় এটা, উজ্জ্বল ডোরা তৈরি হলে। ওকে, এবং এটা এইভাবে তৈরি হয়। ঠিক আছে, দুজন একই দশা এসে এইভাবে পড়ে একইভাবে, মানে বিপরীত দিকে মিলে না, পরেরটা দেখবো বিপরীত দিকে মিলে। ওকে, তাই এখানে শর্তটা কি, এখানে শর্তটা হচ্ছে দশা পার্থক্য পাই এর জোর গুণিতক হতে হবে, অথবা দশা পার্থক্য এই মানে ডেল্টা ইকুয়াল এটা এটা মানে 0 হতে পারে, 2 পাই হতে পারে, 4 পাই। এটা মানে কি, দশা পার্থক্য মানে কি সেটা যদি একটু বুঝি, দেখো দশা পার্থক্য যদি একটু বুঝি, এই জায়গায় এই পর্যন্ত ধরো এই যে কি হলো,
এই যে নীল তরঙ্গটা এই জায়গা থেকে যাত্রা শুরু করছিল, বাট লাল তরঙ্গটা যাত্রা শুরু করছিল এই জায়গা থেকে। তাহলে দেখো দুজনের যা মিলিত হয়েছে একইভাবে, কিন্তু তাদের যাত্রা স্থান ভিন্ন। এইটা শুরু হয়েছে মানে নীল তরঙ্গটা শুরু হয়েছে মনে করো জিরো অবস্থান থেকে, নীল তরঙ্গটা জিরো অবস্থান থেকে, আর লাল তরঙ্গটা পাই অবস্থান থেকে। তো তাদের মধ্যে ডিফারেন্সটা কত ভাই? এই দুজনের ডিফারেন্স কত ভাই? ল্যামডা মাইনাস জিরো সমান কি ল্যামডা না? আবার ল্যামডাকে আমরা যদি ইসে কনভার্ট করতে চাই তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? 2 পাই বলতে পারি, এই কথাটা বলতে পারি। এখন এই জিনিসটাকে তুমি যে কোনো একটা পূর্ণ সংখ্যা বারবার গুণ, করবে। হ্যাঁ হ্যাঁ, বারবার গুণ করে করে আগাতে পারো। ল্যামডার জায়গায় সেই পথ পার্থক্যতা হইতে পারতো 2 ল্যামডাও হইতে পারতো, ঠিক আছে? মানে এই জায়গা থেকে স্টার্ট হইতে পারতো, বা 3 ল্যামডা হইতে পারতো, 2 ল্যামডা হইতে পারতো, 3 ল্যামডা হইতে পারতো। আবার ঠিক তেমনি এইটার ক্ষেত্রে সেটা সেমভাবে তোমার হচ্ছে কি, এটা যদি 1 ল্যামডা বাড়ে এখানে কত হবে? সেটা 4 পাই হইতে পারতো, অথবা 6 পাই হইতে পারতো। মানে যে দুইটা তরঙ্গ আছে মিলিত হইলো, সেই দুইটা তরঙ্গের স্টার্টিং পয়েন্টের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে তাদের পার্থক্য। যে বলে না দশা পার্থক্য, পথ পার্থক্য, এটাই হচ্ছে তাদের পার্থক্য। সেই পার্থক্যটা ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এরকম হইতে পারে, অথবা 2 পাই, 4 পাই, 6 পাই, অথবা যদি একদম একই জায়গা থেকে স্টার্ট হইতো তখন কিন্তু শূন্য হইতো। এই জায়গা থেকে স্টার্ট হইলে কিন্তু শূন্য হইতো, এই জন্য শূন্য হইতে পারে। এই জন্য দেখো ওর দশা পার্থক্যগুলো কি, বুঝি নাই, একটু সহজ করে বলেন। একটু সহজ করে বলবো। আচ্ছা, সহজ করে হচ্ছে দশা পার্থক্য আর পথ পার্থক্য মানে কি? মনে করো তাদের স্টার্টিং পয়েন্ট, একটা নীল তরঙ্গ একটা লাল তরঙ্গ যাত্রা শুরু করলো, রেস লাগলো একটা, যেখান থেকে তারা যাত্রা শুরু করলো, রেস লাগলো, যায়া গিয়ে মানে এখানে মেইন কন্ডিশন হচ্ছে যদি তারা গঠনমূলক হইতে চায় একসাথে গিয়ে তারা পড়বে, এখানে একসাথে গিয়ে মিলিত হবে। এখন লাল তরঙ্গ যাত্রা শুরু করছে এখান থেকে, নীল তরঙ্গ যাত্রা শুরু করছে এইখান থেকে। তাদের মধ্যে মানে যাত্রা শুরুর ডিফারেন্সটা কোথায়? যাত্রা শুরুর ডিফারেন্স হচ্ছে এইটুকু। কিন্তু ওই যে ল্যামডার যে মান 2 পাই হয় এটা আচ্ছা, এখন একটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু হইতে পারতো, একটা যাত্রা শুরু হইতে পারতো এখান থেকে, আরেকটা হইতে পারতো কোথা থেকে? এখান থেকে। যদি মিলতে হয় তাদের, যদি মিলতে হয়, ঠিক আছে, তাহলে এইভাবে হতে হবে। তাহলে তাদের প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে দেখো একটা ল্যামডা, মানে প্রত্যেকটা যাত্রা শুরু ডিফারেন্স একটা ল্যামডা হতে হবে, মুখস্থই রাখতে পারো। এর থেকে বেশি ডিটেলস বোঝার দরকার নেই, কারণ এর থেকে ডিটেলস বোঝার সময় এখন না। ফার্স্ট ইয়ার হলে আমি আরও ডিটেলসেও যাইতাম, বাট এত সময় আমি চাচ্ছি না এখানে দিতে, ঠিক আছে? এটা তো জাস্ট এখন মুখস্থ রাখতে পারো। দশা পার্থক্য পথ পার্থক্য জিনিসটা বুঝাইছি, দুইটা স্টার্টিং পয়েন্টের ডিফারেন্সটা ওইটাই দশা পার্থক্য, এবং দশা পার্থক্য লেখা হয় পাই দ্বারা, পথ পার্থক্য লেখা হয় ল্যামডা দ্বারা। এই কয়েকটা জিনিস, এবং 1 ল্যামডা সমান 2 পাই, এই কয়েকটা জিনিস জানলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? আর আর হচ্ছে যদি একসাথে মিলিত হয় তাহলে উজ্জ্বল ডোরা, আর আলাদা মানে বিপরীত দিক থেকে মিললে অন্ধকার ডোরা, এই জিনিসটা আমরা জানবো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে দশা পার্থক্য তুমি কি কি পাবা? 0, 2 পাই, 4 পাই, এভাবে 2n পাই, মানে জোর গুণিতক, পাইয়ের জোর গুণিতক, সহজ কথা পাইয়ের জোর গুণিতক হবে দশা পার্থক্য। আর পথ পার্থক্য হবে কি? ল্যামডা বাই 2। কারণ পাই মানে কি ভাই, এই যে আমরা পড়ছি, আগেই পড়ে ফেলছি অলরেডি, কিন্তু আমি বুঝায় ফেলছি। তুমি যদি বলো পাই, এই পাইটাকে ল্যামডার মাধ্যমে লিখলে কি হবে? তার অর্ধেক, ল্যামডা বাই 2। এটা আমরা এই যে এখানেই দেখছি না, এই যে এখানে দেখছি বিষয়টা। সো তুমি যখন এখানে বলতাছো পাইয়ের জোর গুণিতক, তাহলে ল্যামডার ক্ষেত্রে সেটা বলতে পারবে কি? ল্যামডা বাই 2 এর জোর গুণিতক। তো এখানেই হচ্ছে ল্যামডা বাই 2 এর জোর গুণিতক। এখন ল্যামডা বাই 2 এর আবার জোর গুণিতক মানে কি? সেটা হয়ে যায় ল্যামডা। মনে করো ল্যামডা বাই 2, এটার সাথে আমি একটা জোর সংখ্যা গুণ দিলাম, 2 গুণ দিলাম, তাহলে কাটাকাটি গেলে শুধু ল্যামডা। যদি আমি 2 গুণ না দিয়া আমি যদি 4 গুণ দিতাম, আমি যদি এখানে 4 গুণ দিতাম, এই 4 গুণ দিতাম, তাহলে কাটাকাটি গেলে কত হইতো আমার? 2 ল্যামডা, 2 ল্যামডা, এরকম ভাবে। তার মানে আমাদের রেজাল্ট আসতো 0 ল্যামডা, 2 ল্যামডা, এভাবে 2n ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2। এই যে ল্যামডা আসছে না, এখন কথা বলতে পারো ভাই এখানে ল্যামডা বাই 2 আর এখানে তো ভাই ল্যামডা, এটা কাটাকাটি করে আসছে ভাই। এটা আসলে ছিল এরকম 2 ইন্টু ল্যামডা বাই 2 ছিল, দেন এই 2 কাটা গিয়ে ল্যামডা আসছে। এটা ছিল 4 ইন্টু ল্যামডা বাই 2, দেন কাটাকাটি গিয়ে 2 ল্যামডা আসছে। ওকে, আর বিস্তারিত না যাই, অনেক টপিক আছে এখন। এরপর ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার আমাদের কি? দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে মিলবে। কেমন? এই যে এখনো ইজি, এখান থেকে এসে একটা নীল তরঙ্গ এখান থেকে গেল, এবার লাল তরঙ্গ স্টার্টিং পয়েন্ট এখান থেকে, ওইভাবে এসে মিল। দেখো দুইজন বিপরীত দিক থেকে এসে মিলছে না, এর ফলে এখানে একটা মনে করো একটা সংঘর্ষের মতো হয়েছে বিপরীত দিকা। এই জন্য এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার, মানে একটা সংঘর্ষের মতো অবস্থা তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। এবং এর ফলে অন্ধকার জায়গা তৈরি হবে বা অন্ধকার ডোরা তৈরি হবে, এটা ওকে। তাহলে এখানে দেখো, এখানে যে দুজনের ডিফারেন্স, এখানে ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা কতটুকু ভাই? তাদের স্টার্টিং এর ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2। এই স্টার্টিংটা
হয় ল্যামডা বাই টু হবে, অথবা ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক হবে। ল্যামডা বাই টু এর কি হবে ভাই? বিজোড় গুণিতক। এখানে দেখো এই যে ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক, এই যে বিজোড় গুণিতক, অথবা পাইয়ের বিজোড় গুণিতক। তাহলে সহজ কথায়, এক কথায় যদি উত্তর বলি, সেটা হচ্ছে কি, গঠনমূলক ব্যতিচারে আমরা দশা পার্থক্য যদি পাই বলি, পাইয়ের জোড় গুণিতক পেতে হবে। এই যে পাইয়ের জোড় গুণিতকগুলো পাবো, পাইয়ের জোড় গুণিতক পাবো, অথবা ল্যামডা বাই টু এর জোড় গুণিতক পাবো। তাহলে আমি কি পাবো? গঠনমূলক ব্যতিচার। আর ধ্বংসাত্মক ব্যতিচারে ওই সেম ল্যামডার পাইয়ের বিজোড় গুণিতক পাবো। এখন আমি পাইয়ের বিজোড় গুণিতক পাবো, অথবা ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক পাবো। আর ল্যামডা মানে পদ পার্থক্য, পাই মানে দশা পার্থক্য। এই কথার আগেই বলে ফেলছি আমি অলরেডি। ঠিক আছে, এটা ওকে। আর না যাই, তারপর হচ্ছে যখন সিকিউ করাবো তখন হালকা করে বলবো না। আর এটা এত ইম্পর্টেন্ট টপিকও না, যা বুঝাইছি ওইটুকু বুঝলেই হবে। দেন ডিজিট পরীক্ষার ফলাফল, এটা একটু খ নম্বরের জন্য জানা লাগে, এগুলো আসলে সিকিউর জন্য না, খ নম্বরের জন্য। ডিজিট পরীক্ষার থেকে দেখা যায় আলোর ব্যতিচার ঘটে, এটা আমরা শিক্ষা পাই। আলোর ব্যতিচার ঘটে কারণ কি? আলোর যদি উপরিপাতন না হইতো তাহলে আলোর ব্যতিচার ঘটতো না। এবং আলো যে এই যে উজ্জ্বল অন্ধকার অবস্থা তৈরি করছে না, এই জিনিসটা কি? এটাই হচ্ছে আলোর ব্যতিচারের একটা প্রমাণ। ঠিক আছে, এখানেই ঘটনাটা ঘটছে। তাই ডিজিট পরীক্ষা থেকে আমরা আলোর যে ব্যতিচার ঘটে সেটার প্রমাণটা পাই। এটা যেহেতু এখানে উজ্জ্বল অন্ধকার অবস্থার সৃষ্টি হইতাছে, মানে কোথাও গঠনমূলক, কোথাও ধ্বংসাত্মক ব্যতিচার হইতাছে। ওকে, যেহেতু ব্যতিচার ঘটে তরঙ্গে, কাজে আলো এক প্রকার তরঙ্গ, এর মাধ্যমে প্রমাণ হয়। কারণ তরঙ্গ ছাড়া অন্য কিছুর ব্যতিচার হয় না। আলো যদি তরঙ্গ না হইতো তাহলে তার ব্যতিচার সম্ভব হইতো না। যেহেতু আলোর তরঙ্গ মানে ব্যতিচার হয়, প্রমাণ পাইছি ডিচিরের মাধ্যমে, ডিচির পরীক্ষার মাধ্যমে, ইয়ং এর ডিচির পরীক্ষার মাধ্যমে। তার মানে আমরা বলতে পারি আলো এক প্রকার তরঙ্গ। ওকে, এই জন্য ইয়ং এর ডিচির পরীক্ষা আলোর তরঙ্গ তত্ত্বকে সমর্থন করে। মানে ইয়ং এর ডিচির পরীক্ষার মাধ্যমে যেহেতু ব্যতিচার প্রমাণিত হয়, এর ফলে আলোর তরঙ্গ তত্ত্বটাকে ইয়ং এর ডিচির পরীক্ষা সমর্থন করে বা বলে যে আলো এক প্রকার তরঙ্গ। এটাই, আর কিছু না, জাস্ট শিক্ষা, আর কিছু না, থিওরি। ওকে, 6 নম্বরে আসি। এরপর হচ্ছে আমার এটা সেকেন্ড 2 স্টার টপিক বলতে পারো এটা, আলোর অপবর্তন। আলোর অপবর্তনটা কি? এখানে আগে আমরা যদি একটু দেখা দিই, কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়ার দিকে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে। মানে কি? মানে মনে করো তুমি এখানে একটা বাধা রাখছো, এই জায়গায় একটা আলোক সোর্স ক্রিয়েট করছো, এখান থেকে আলো প্রবেশ করছে, আলো প্রবেশ করে এখানে ভিতর দিয়ে ছড়ায় গেল, এই জায়গা দিয়ে আলো প্রবেশ করে ছড়ায় গেল এভাবে। এখন মনে করো ছড়ায় গেলে আলোর, মনে করো সাধারণত এই জায়গাটাতে জাস্ট আলোকিত করার কথা, আর বাকি জায়গাগুলো হয়তোবা অন্ধকার হওয়ার কথা ছিল। হয়তোবা যে ডিরেক্ট যে জায়গায় এসে আলো পড়ছে ওই জায়গা উজ্জ্বল হবে, বাকি জায়গা অন্ধকার হবে। কিন্তু দেখা যাবে কি, আলো এই জায়গাতেও উজ্জ্বল অবস্থার তৈরি করবে, এই জায়গাও উজ্জ্বল অবস্থার তৈরি করবে, উজ্জ্বল অবস্থার তৈরি করবে এই জায়গাগুলোতে বা এই জায়গাগুলোতে। মানে জ্যামিতিক যে ছায়া অঞ্চল, জ্যামিতিক ছায়া অঞ্চল মানে কি? জ্যামিতিক ভাবে ড্র করলে তুমি সোজাসুজি উজ্জ্বল পাবা, বাকি জায়গা অন্ধকার পাওয়া উচিত। কিন্তু জ্যামিতিক ভাবে জিনিসটা বেঁকে যাচ্ছে মনে হইতাছে এরকম, কারণ অন্যান্য জায়গা তো আলো পৌঁছায় যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় আলোর অপবর্তন। ঠিক আছে, তো সংজ্ঞাটা আমরা মুখস্থ এটা করব। তো টর্চ লাইটের ক্ষেত্রে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, টর্চ লাইটের ক্ষেত্রে হালকা হয় এটা, এই জিনিসটা দেখতে পাবো। বাট অত সুন্দরভাবে না ভাই, তুমি হচ্ছে এই ব্যতিচারে এইটা চাও বা ওইটা চাও, এগুলো আসলে নর্মাল ক্ষেত্রে তুমি হালকা দেখবা, বাট অত ভালোভাবে দেখবা না এই জিনিসটা ওইভাবে। মানে তোমার অন্য কোনো আলো আসতে পারবে না, এবং ওই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারলে তুমি পারফেক্টলি পাবা। আদারওয়াইজ পারফেক্টলি পাবা না, পাবা বাট পারফেক্টলি পাবা না। ঠিক আছে, এটাই আর কি। ওকে, তো টর্চ লাইটও দেখবা, টর্চ লাইটে কি হয়, যেই জায়গা থেকে আলোটা পড়ে সেই জায়গায় আলোর তীব্রতা অনেক বেশি হয়, তাই না? এবং সাইডের আস্তে আস্তে কি বাকি জায়গাগুলোতে আলোর তীব্রতা আস্তে আস্তে কমতে থাকে, এবং মাঝখানে মাঝখানে কেমন যেন একটা কি অন্ধকার অন্ধকার একটা দাগের মতো তৈরি হয় না? দেখা যায় না যে হচ্ছে কি, যেই জায়গায় পড়ছে ওই জায়গার পাশে আস্তে আস্তে কম আলো, এবং কিছু কিছু জায়গার মধ্যে মনে হয় একটু অন্ধকার অন্ধকার একটা ছাপ আছে, এরকম মনে হয় দেখতে। বেগুনি রশ্মির মতো বের হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম বের হয়, যে মনে হইতেছে কি যে যেই মাঝখানে সেন্টারটা আমার উজ্জ্বল, বাকি জায়গায় একটু অন্ধকার অন্ধকার ছাপ আছে আবার উজ্জ্বল, অন্ধকার অন্ধকার ছাপ আছে আবার উজ্জ্বল, এরকম। ওকে, এখন আমরা আসি এই অপবর্তন নিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তন কি ভাই? মানে একটা চির থাকবে, মানে একটা ছিদ্র থাকবে, ওই একটা ছিদ্র দিয়ে আলো গিয়া তোমার অপবর্তন তৈরি করবে। যেমন এখানে মনে করে একটা ছিদ্র আছে, ওই আগের মতো, সেম আগের মতো, পরীক্ষা দেখতে সব আগের মতো, সেম আগের মতো। এটা একটা বাধা, এখানে একটা আলোক সোর্স তৈরি হইলাম, এটা ছাড়লো, কিন্তু এবার চির দুইটা থাকবে না, মানে ছিদ্র দুইটা না, ছিদ্র থাকবে একটা। এই জন্য এটাকে বলা হয়েছে একক চিরের দরুন অপবর্তন।
তো আগের এ আর এখানের এটা একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স ভাইয়া? আগের এটা ছিল দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, মানে একটা চিরের মধ্যবিন্দু থেকে, এই যে এখানে যেটা ছিল আমাদের আগে, একটা চিরের মধ্যবিন্দু থেকে আরেকটা চিরের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা, এই যে এটা মধ্যবিন্দু থেকে এটা মধ্যবিন্দু পর্যন্ত এই দূরত্বটা। বাট এখানে চির তো একটা, তাহলে এখানে এই কি হবে ভাইয়া? এই এটা হবে এই চিরটার নিজের প্রস্থ কতটুকু, মানে এটা কতটুকু মোটা, চিরটা কতটুকু চওড়া, এটাই এটার প্রান্ত, মানে চিরটা যতটুকু চওড়া যতটুকু বড় এটাই হচ্ছে তার এ, মানে চিরের প্রস্থ। এটাকে বলা হয় একক চিরের ধরুন অপবর্তনের ক্ষেত্রে ওই একটা চিরের যে প্রস্থ সেটাই হচ্ছে আমার এর ভ্যালু। ওকে, গেল, বুঝতে পারলাম। এবার আসি, এইখানেও সেম, তোমার যেই চিরটা আছে সেই বরাবর তুমি একটা দাগ দিবা, এভাবে দাগ দিলাম এই বরাবর একদম সেন্টারে, এই জায়গাটাতে জ্যামিতিকভাবে স্বাভাবিকভাবে একটা উজ্জ্বল ডোরা তৈরি হবে, সেইটাকে বলা হবে আমাদের আগের মতোই কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম। এখানে আগে একটা কথা মনে রাখো আবার, ওই যে আগে আমরা উজ্জ্বল অন্ধকার বলছিলাম না, এখানেও উজ্জ্বল মানেই উজ্জ্বলকে বলা হয় চরম, আর অন্ধকারকে বলা হয় অবম। অন্ধকারকে অবম বলে, উজ্জ্বলকে চরম বলে, এই কথাটা একটু মাথায় রেখে, ঠিক আছে? ওকে, তো এখানেও আমাদের কি হবে, সেন্টার উজ্জ্বল তৈরি হলো, তারপর একটা অন্ধকার তৈরি হবে, অন্ধকার তৈরি হবে, তারপর আবার উজ্জ্বল হবে, পরে আবার অন্ধকার তৈরি হবে, পরে আবার উজ্জ্বল হবে, পরে আবার অন্ধকার, এই সেম ভাবে আগের মতোই। কিন্তু আগের থেকে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স ভাই? আগে যে ছিল প্রত্যেকটা ডোরা প্রস্থ এক্স্যাক্টলি হুবহু সমান হইতো, মানে উজ্জ্বল বলো অন্ধকার বলো, যেটা মানে চরম অবম, উজ্জ্বল মানে চরম আর অন্ধকার মানে অবম। এখানে দেখো নাম দিছি, অন্ধকারটাকে আমি অবম বলছি আর উজ্জ্বলটাকে দেখো আমি চরম বলছি, ঠিক আছে? আগে সেটা সমান ছিল, এখন সেটা এক্স্যাক্টলি সমান নাও হইতে পারে। আরেকটা কি, আগে যে উজ্জ্বল আর অন্ধকার তৈরি হয়েছে, যেটা উজ্জ্বল সেটা পুরোপুরি উজ্জ্বল, যেটা অন্ধকার পুরোপুরি অন্ধকার, এবং প্রত্যেকটাই সেম ভাবে, যেটা উজ্জ্বল একদম পুরোপুরি উজ্জ্বল, যেটা অন্ধকার পুরোপুরি অন্ধকার। বাট এবার সেই ঘটনাটা হবে না, এটা একটু হালকা ডিফারেন্স। কি ডিফারেন্স ভাই? যেটা সেন্টারে থাকবে এটা অনেক বেশি আলোকিত থাকবে, এরপরে যেটা অন্ধকার সেটা হালকা অন্ধকার, মানে অল্প অন্ধকার হবে। এরপরে যেটা আলো সেটা প্রথমটার তুলনায় একটু কম আলো হবে, এর পরের আলো আরেকটু কম হবে, এইটার পরের আলো একটু কম হবে, তার পরের আলো আরো কম হবে। আর অন্ধকারের ক্ষেত্রে কি হবে? অন্ধকারের ক্ষেত্রে যেটা আলোর পাশাপাশি ছিল কাছে, সেটার অন্ধকার একটু কম, এটার অন্ধকার একটু কম, তার থেকে পরেরটাতে গেলে অন্ধকার আরেকটু বাড়বে, পরে গেলে আরো অন্ধকার বাড়বে, যেটা ন্যাচারালি হওয়া উচিত। যেই জায়গায় সেন্টারে আলোটা পড়ছে সেই জায়গা থেকে তুমি যত দূরে যাবা তত আলোর পরিমাণ কমবে, অন্ধকারের পরিমাণ বাড়বে, এই জিনিসটা এখানে ঘটে। এই জায়গায় একটু ডিফারেন্স এটার সাথে, ওই জায়গায় যেটা উজ্জ্বল সেটা পুরোপুরি উজ্জ্বল, যেটা অন্ধকার পুরোপুরি অন্ধকার। বাট এখানে সেন্টার থেকে যত দূরে যায় তত আলোর পরিমাণ কমতে থাকে, অন্ধকারের পরিমাণ বাড়তে থাকে। বাট ওইটার মধ্যে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এইভাবেই তৈরি করে। কথা বুঝতে পারছি এইটুকু? ওকে, ঠিক আছে। এবার আসি, এই জায়গা আমাদের এই জন্য কি, যেহেতু এই জায়গায় প্রত্যেকটা মানে ইসের দূরত্ব এক্স্যাক্টলি সেম না, এই জন্য এখানে ডোরাপ্রস্থ হিসাব করা হয় না, কারণ প্রত্যেকটা ডোরাপ্রস্থ সেম না, ব্যতিচারের মতো, যেটা অলরেডি বলে ফেললাম। তাহলে এখানে কি হিসাব করা হয়? এই জন্য এখানে হিসাব করা হয় কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব মানে কি? এই যে তুমি সেন্টার বরাবর যে একটা দাগ দিলা, সোজা একটা সেন্টার বরাবর দাগ দিলা, ঠিক আছে? এই সেন্টার বরাবর দাগের সাথে তুমি আরেকটা যে অ্যাঙ্গেল গেল এটা কতটুকু দূরে আছে সেইটাই জাস্ট হিসাব করা হয়। এই সেন্টার বরাবর এটা আমি লাল দিলাম, কেন্দ্রীয় চরমটাকে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরমটা, কেন্দ্রীয় চরম সেন্টারে যেটা। এবার এটা থেকে তুমি দেখো, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, 1 নম্বর উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে 2 নম্বর উজ্জ্বল ডোরা বা দ্বিতীয় চরম। এখানে উজ্জ্বল বলে না, অপবর্তনের ক্ষেত্রে সবসময় চরম আর অবম বলে, উজ্জ্বল অন্ধকার বলে না, কারণ যেহেতু এখানে পুরোপুরি উজ্জ্বল বা পুরোপুরি অন্ধকার হয় না। সো যেখানে আলোর উপস্থিতি বেশি সেটা চরম বলে, যেখানে আলোর উপস্থিতি কম মানে অন্ধকার টাইপের সেটাকে অন্ধকার বলে, অবম বলে। ওকে, কিন্তু মানে এগুলো কি হচ্ছে সিকিউর জন্য? হ্যাঁ হ্যাঁ, এটাও সিকিউর জন্য 2 স্টার টপিক, এটাও আসে, এটা ওইটার তুলনায় একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানেও আমাদের কি করতে হবে, তাহলে এটা কৌণিক দূরত্ব লাগবে। কৌণিক দূরত্বটা কি ভাই? এই সেন্টার থেকে মনে করো তোমার হচ্ছে প্রথম চরমটা যে আছে সেইটা একটা অ্যাঙ্গেল তৈরি করো, এই অ্যাঙ্গেলটা কি হলো, একটা এটা একটা থিটা দিলা, আবার এটা যে অবম, এই যে অবম দেখো অবম। আচ্ছা, আমি কালোটা দিই, কালোটা তো হচ্ছে সেন্টার, এই সেন্টারের সাথে আমাদের লালটা হচ্ছে একটা চরম, আর নীলটা হচ্ছে আমার অবম, এই যে দেখো এটা কিন্তু অবম, হ্যাঁ ঠিক আছে। অবমের দূরত্ব এটাকে আমি ধরলাম থিটা, ঠিক আছে, একটা জাস্ট একটা যে কোনো একটা নাম দিলাম এটা। এই এইভাবে আস্তে আস্তে তুমি কিন্তু অ্যাঙ্গেল তৈরি করতে পারবে। এখন তোমার কত নম্বর চরম বা কত নম্বর অবমের সাথে অ্যাঙ্গেল চাও সেটা তুমি বের করতে পারো। মনে করো এখান থেকে তুমি চাইলে 2 নম্বর চরমের সাথে অ্যাঙ্গেল বের করতে পারো, সেই অ্যাঙ্গেল কোনটা হবে? এটা অ্যাঙ্গেল হবে। আবার তুমি 2 নম্বর অবম চাও, এখান থেকে সেন্টার থেকে 2 নম্বর অবম কোথায়? এই যে এই জায়গায়, এটা এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল থিটা।
তাহলে কত নম্বর অবমের সাথে অ্যাঙ্গেল চাও বা কত নম্বর চরমের সাথে অ্যাঙ্গেল চাও সেটা তুমি বের করতে পারবা। মানে এখানে তুমি অ্যাঙ্গেল বের করো, দূরত্ব না ওইটার মতো, ওইখানে দূরত্ব বের করতা, বাট এখানে অ্যাঙ্গেল মানে কৌণিক দূরত্ব বের করবা, এটাকে বলা হয় কৌণিক দূরত্ব। ওকে, বুঝলাম। আর ডি এর মান সেম আগের মতো। ত্রিকোণমিতিক কাজ আছে? না না, ঠিক, হ্যাঁ ত্রিকোণমিতিক অপারেটর ইউজ হয়, সাইন অপারেটর ইউজ হবে, বাট ত্রিকোণমিতিক কোনো কাজ নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ মানে হালকা অ্যাপ্লিকেশন আছে, অল্প অল্প অ্যাপ্লিকেশন আছে। ওকে, এরপরে আমাদের আসি অবমের শর্ত। অবমের শর্তটা কি? অবম মানে এই যে অন্ধকারটা, এই যে অন্ধকার যেগুলো আমি নীল দিয়ে বুঝাইলাম, অবমের শর্ত এ সাইন থিটা সমান এন ল্যামডা, এটা সূত্র। এ আমি অলরেডি পরিচিতি জানি ভাই, এটা হচ্ছে এ, অলরেডি বলে ফেলছি কি জিনিসটা, ল্যামডা। আর এন হচ্ছে কি, কত নম্বর অবমের তুমি কৌণিক দূরত্ব জানতে চাও সেটা তুমি বসা দিবে এন এর মান, তাহলে তুমি থিটার মান পেয়ে যাবা, ক্যালকুলেশন করলে থিটার মান পেয়ে যাবা। কিভাবে ভাই? ওই যে সাইন থিটা সমান কি পাবা, সাইন থিটা সমান এন ল্যামডা ডিভাইডেড বাই এ, বা থিটা সমান কি পাবা, সাইন ইনভার্স এন ল্যামডা ডিভাইডেড বাই এন ল্যামডা ডিভাইডেড বাই এ। ক্যালকুলেশন করবা, মান বসাবা, থিটার মান তোমার চলে আসবে। তাহলে কত নম্বর অবমের সাথে সেন্টার কত কৌণিক দূরত্ব তৈরি করে বা থিটা তৈরি করে সেটা তুমি পেয়ে যাবে। সিমিলার ওয়েতে চরমের জন্য মানে উজ্জ্বলের জন্য তুমি পাবা, সেটাকে আমরা এ সাইন থিটা প্রাইম ধরলাম, এটাকে ওই যে প্রাইম ধরে নিচ্ছিলাম, এই যে প্রাইম, এই যে এটা প্রাইম চিন্তা করছিলাম, এটা যদি হয় এটা হচ্ছে এ সাইন থিটা সমান 2n + 1 * λ/2। ঠিক আছে, এখানেও সেম, এন এর মান বসায় দিবা, কত নম্বর উজ্জ্বল চাও তুমি, এন এর মানটা বসায় দিবা, তাহলে তুমি থিটার মানটা বের করতে পারবা। ঠিক আছে, ওকে, এই হলো আমার কথা। এগুলো কিন্তু এই যে থিটার মানটা আসবে না, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু কেন্দ্রীয় চরমের সাথে, প্রত্যেকটা কিসের সাথে ভাইয়া, এই কেন্দ্রীয় চরমের সাথে অ্যাঙ্গেলটা তৈরি করে। এবার এখানে আমি একটা ইন্টারেস্টিং কথা বলে দিই। কি ইন্টারেস্টিং কথা ভাইয়া? ধরো তুমি এইখানে একটা লাল, এইদিকে একটা 1 নাম্বার আছে, এখানে একটা 1 নাম্বার আছে, তোমাকে বলো যে প্রথম চরম দ্বয়ের অন্তর্ভুক্ত কৌণিক দূরত্ব বের করো, প্রথম চরম দ্বয়ের। তুমি যে থিটাটা বের করছিলা, এই যে এটা কিন্তু ভাই থিটা 1 ধরলা, এটা কিন্তু সেন্টারের সাথে তোমার কি বের করলা, প্রথম চরমের কৌণিক দূরত্ব বের করলা, যেটা সূত্রের মাধ্যমে করো, ও চরমের সাথে মানে সেন্টারের সাথে বের করে। বাট তোমাকে বলছে প্রথম চরম দ্বয়, মানে এই একটা 1 নাম্বার চরম থেকে এই 1 নাম্বার চরম পর্যন্ত, এইটুকু পর্যন্ত, এইটা। তাহলে এটা কি হবে ভাই, এই অ্যাঙ্গেলটা ডাবল ডিস্টেন্স হইলো না, ডাবল না, তার মানে 2 * থিটা 1 না? কথাটা বুঝতে পারছি? এই কথা, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এই জিনিসটা, ভাইয়া, আমি আর মনে হচ্ছে না। হ্যাঁ কি বললাম? আসি, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, আমিও ওকে, সবাই বুঝতেছো না? জি স্যার, বুঝছি। ঠিক আছে, গুড। চ্যাপ্টারের এই টপিকগুলো একটু কমপ্লেক্স, আমি বলবো, ঠিক আছে, বাট আমার কাছে কমপ্লেক্স লাগে না কেন জানি না, আমি এই চ্যাপ্টারটা, বাট অনেক কাছে এই কনসেপ্টটা একটু কমপ্লেক্স লাগে, আলো অনেকে এই জন্য এই কনসেপ্টগুলো আর বুঝতে চায় না, ঠিক আছে, যা সূত্র মুখস্থ করেই ট্রাই করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা 2 থিটা 1। সো 2 থিটা 1টা এই জিনিসটা আমাদের কি, এই যে কখন বের করবো, ওই যে বললাম প্রথম চরম দ্বয়ের, এই কথাটা যখন বলবা তখন দেখবো তুমি আগে কিন্তু বের করবা ভাই থিটা 1, মানে এই সূত্রে অ্যাপ্লাই করে তুমি আগে থিটা 1ই বের করবা, কিন্তু তারপর সেটার সাথে 2 গুণ দিয়ে দিবা। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। তো যখন এটা দেখবা 2 গুণ দিছে, তখন যাতে সেই জিনিসটা তোমার ক্লিয়ার থাকে যে কেন 2 গুণ দিল, সেই জন্য বলে দিলাম। শেষ, এই হলো আমার গেল কি অপবর্তনের বিষয়টা। আরও ছোটোখাটো বিষয় আছে, ঠিক আছে, টুকটাক এটার মধ্যে, সেটা সিকিউ দেখলে বোঝা যায়, বাট এখন আর এটা নিয়ে আলোচনা করছি না। এরপরে আসি টাইপ 7-এ, এইটাও টুইস্টার বলতে পারো, এটা অ্যাকচুয়ালি অপবর্তনই ভাই, এটা অপবর্তনেরই আন্ডারই দুইটা টপিক অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কি একক চিরের দরুন অপবর্তন গেল, এটা একক চিরের দরুন অপবর্তন, আর এটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং মানে কি ভাই, এক্ষেত্রে পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির থাকবে, মানে এখানে চির ছিল একটা, এখানে অনেকগুলা চির থাকবে, অনেকগুলা চির মানে কি ভাই, মনে করো তুমি একটা গ্লাস নিলা, এই গ্লাসের উপর তুমি মনে করো একটা খামচির মতো দেয় না, এইভাবে দিলা, অনেকগুলো মনে করো দাগ পড়ে গেল, বা কিছু দিয়ে অনেকগুলো দাগ দিলে এইভাবে। এখানে দেখো যেই জায়গাগুলোতে দাগ পড়ছে, মোটা করে এভাবে দাগ পড়ছে, ওই জায়গাগুলো খসখস হয়ে যাওয়ার কারণে ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে আলো পাস করতে পারবে না। বাট যেই জায়গাগুলোতে তোমার মসৃণ তল আছে, মানে যেখানে দাগ পড়ে নাই, সেই জায়গাগুলো দিয়ে কিন্তু তোমার আলো প্রবেশ করতে পারবে সুন্দরভাবে। এটা তাহলে এই ছোট ছোট যেই জায়গাগুলো দিয়ে মসৃণ আছে এখনো আলো প্রবেশ করতে পারবে, এগুলোকে বলা হবে তোমার এই যে চির। তো এখানে চিরগুলা হচ্ছে অনেকগুলা চির, একটা চির না, কারণ তুমি এভাবে দাগ দেওয়ার ফলে অনেকগুলো ছোট ছোট চিরের তৈরি হলো, এই জন্য এটাকে বলা অপবর্তন গ্রেটিং। মানে ঝাঁঝরি, যেমন ঝাঁঝরিতে কি অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে না, ঠিক তেমনি এরকম এই জায়গাতেও অনেকগুলো ছোট ছোট চিরের সৃষ্টি হলো, যেখান দিয়ে আলো পাস করবে।
এটা। তো পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির যে পাত তৈরি হবে সেটা কি বলা হবে? অপবর্তন গ্রেটিং। তো জিনিসটা বুঝলাম আশা করি। জাহাজের সাথে তুলনা করে জাহাজের যেমন অনেকগুলো ছোট ছোট চিত্র থাকে, এই গ্লাসের ক্ষেত্রে এইভাবে দাগ দেওয়ার ফলে অনেকগুলো এরকম তৈরি হবে। ওকে, এবার গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবকটা কি? গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পর থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। এই জিনিসটা আগে কি সেটা একটু বুঝাই। এই জায়গায় দেখো, ওই যে আমি মনে করো এই যে যে সাদা গ্যাপটা, এটা আমি একটু এটাকে এভাবে দেখাই। একটু মোটামুটি করে দিই, এই জিনিসটা আমি মোটা করে দিলাম একটু, ঠিক আছে? যদি এটা এত মোটা থাকে না, এটা অনেক কাছাকাছি থাকে, বাট আমি একটু মোটা করে দিলাম নিজের বোঝানোর সুবিধার জন্য তোমাদের। আচ্ছা, এই জায়গাতে এগুলো অনেক কাছাকাছি থাকে, এই খুব চিকন চিকন হয়। ওকে, এখানে যে সাদা অংশটা তৈরি হলো, যে সাদা অংশটা, এটাকে আমরা ধরলাম, ধরি এ। আর এই যে কালো অংশটা দাগ, এটার একটা প্রস্থ আছে বি। এই এ আর বি এর ফলে একটা তুমি টোটাল টোটাল কি পাবা? একটা টোটাল স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত পাবা। এই যে স্টার্টিং টু এন্ডিং পয়েন্ট পাইলা। এই জিনিসটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। এই জন্য ডি সমান এ প্লাস বি, ঠিক আছে? এটা মানে একটা দাগের প্রস্থ, রেখার প্রস্থ, আর একটা হচ্ছে তোমার চিরের প্রস্থ, এই জিনিসটা। তো এখানে দেখো লেখা আছে সবই, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে গ্রেটিং সমীকরণ, এই যে কোথায়, যে ডি সমান এ প্লাস বি, যেটা আমি অলরেডি লিখে ফেলছি। এ প্লাস এ বি কি? ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক, এ হচ্ছে প্রতিটি চিরের প্রস্থ, ওই যে ভাই প্রত্যেকটা চিরের প্রস্থ, যেটাকে আমরা এই বলছিলাম। আর বিটা হচ্ছে প্রত্যেকটা দাগের প্রস্থ, প্রত্যেকটা দাগ রেখার প্রস্থ, সেটা এই যে প্রতিটি রেখার প্রস্থ, বি নাম্বার। আশা করি বুঝতে পারছি। আর এই দুটাকে যোগ করলে আমি টোটাল যেটা পাবো সেটাই হচ্ছে আমার ডি এর মান। এটাকে গ্রেটিং ধ্রুবক বলা হবে। ওকে, আর এখানে মনে করো এভাবে তুমি একটা গ্লাসের মধ্যে কতগুলা দাগ দিলা, এন সংখ্যক দাগ দিলে, যেরকম দাগ দিলা, কয়টা দাগ দিলে? এন সংখ্যক। যেমন এখানে কয়টা দাগ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে এন ইকুয়াল হচ্ছে 5। এরকম ভাবে তুমি এন সংখ্যক দাগ দিতে পারো, এই জিনিসটা। তো এই কথাটা হচ্ছে এন হচ্ছে দাগ সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা। মানে এইভাবে একক দৈর্ঘ্যে তুমি কয়টা দাগ দিলা বা কয়টা রেখা আঁকলা, সেটাই হচ্ছে আমাদের একক দৈর্ঘ্য। মানে যেমন ধরো 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যে তুমি ধরো 50টা দাগ দিলা, বা 100টা দাগ দিলা, বা 500টা দাগ দিলা, বা 1000টা দাগ দিলা, এরকম আর কি, ঠিক আছে? যদি এই দাগ সংখ্যা অনেক বেশি হয়, 1 মিটার হয়তো বা তুমি 5000 বা 10,000 দাগ দিবা, এরকম অনেক বেশি হয় দাগ, কারণ এগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম হয়, এই জন্য। এরপর সেম এখানেও আমাদের আগের মতোই থিটা এন, এন তম বিন্দুর কৌণিক দূরত্ব। এখানে আমাদের ভাই কৌণিক দূরত্বই বের করি। সো এখানে আমি আর চিত্র আগে নেই, এখানে চিত্র সাধারণত প্রয়োজন হয় না। এখানেও সেম ওইটার মতোই একটা কি এরকম ঘটনাই ঘটবে, এবং এর ফলে আমাদের কি এরকম কৌণিক দূরত্ব বের করতে হবে। সো এখানে চিত্রটা এটার মতোই চিন্তা করতে পারো, সম্পূর্ণ এটার মতোই চিন্তা করতে পারো ঘটনাটা, ঠিক আছে? জাস্ট পরিচিতিগুলো একটু ডিফারেন্ট জানলাম। তাহলে গ্রেটিং সমীকরণে একটা জিনিস আমরা জানলাম, ডি সাইন থিটা সমান এন ল্যামডা। এইটা হচ্ছে আমাদের চরমের শর্ত, এই কথাটা মাথায় রেখে, এটা হচ্ছে চরম, মানে উজ্জ্বলের জন্য। আর অবমের জন্য হচ্ছে ডি সাইন থিটা সমান 2n + 1 × λ/2। এখানে একটা বিষয় দেখবা, উল্টা। এই জিনিসটা তুমি কিন্তু আগে পড়ছিলা চরম, ওইখানে পড়ছিলে এটা চরমের জন্য, আর এটা পড়ছিল অবমের জন্য। আর শুধুমাত্র এর ডি এর জায়গায় এ পড়ছিলাম তুমি এই যে একক চিরের ক্ষেত্রে। খেয়াল করো এই জায়গায় সূত্রটা আমি যদি দেখাই একটু, কোথায় সূত্রটা, এই যে এখানে দেখো, অবমের জন্য এ পড়ছো না ভাই, এই দেখছো অবমের জন্য এ সাইন থিটা সমান এন ল্যামডা, কিন্তু ওইখানে কিন্তু এটা চরম জাস্ট, কিন্তু ওইখানে হয়েছে ডি ইউজ হয়েছে আর এখানে এ ইউজ হয়েছে। সো এটার ওইটা সূত্রটা সেম দেখতে, বাট উল্টা। আর এখানে এ ইউজ হয়, ওইখানে ডি ইউজ হয়। এখানে এর বিষয়ে একটা জিনিস বুঝায়, ওইখানে ডি আরেকটা পরিচিতি বুঝায়, দ্যাটস ইট, আর কিছুই না, ঠিক আছে? এই বাকি সূত্র সেম, বাকি কনসেপ্ট বলতে গেলে অলমোস্ট সিমিলার। তাহলে এইভাবে আমরা সেম বাকি কনসেপ্ট, যে কোণের ব্যাপার স্যাপার বের করবো, বাকি সব কিছুই সেম, বাকি জিনিসের আর কোনো ডিফারেন্স নাই। জাস্ট তোমার ডিটা বুঝতে হবে এবং সূত্রটা যে বিপরীত হয়ে যেতেছে সেই জিনিসটাই বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা আরেকটা কথা হচ্ছে ডি, মানে এন সমান 1/d। তুমি যদি কোনোভাবে ডি এর মান জানতে চাও, ডি সমান 1/n অথবা এন সমান 1/d, এই কথাটা বলতে পারো। মানে ডি এর মান জানতে পারলে তুমি কয়টা রেখা তৈরি হলো, একক দৈর্ঘ্যে কয়টা রেখা তৈরি হলো সেটা জানতে পারবে। অথবা তুমি মনে করো একক দৈর্ঘ্যে তোমাকে বললো 5000 রেখা তৈরি হয়, সেটা দিয়ে তুমি চাইলে ডি এর মান বের করতে পারবা বসায়, ঠিক আছে? এটা এই আর কি। ওকে, এরপর আসি লাস্ট টপিক, 1 স্টার টপিক, এমসিকিউ এর জন্য। এটা এমসিকিউ এর জন্য, এটা সিকিউতে আসে না, এমসিকিউ এর জন্য। আলোর সমবর্তন। আলোর সমবর্তনটা কি ভাই? আলোর সমবর্তন হচ্ছে কোনো তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটি নির্দিষ্ট দিকে বা তলেই সীমাবদ্ধ থাকে, তবে সেই প্রক্রিয়াকে সমবর্তন বলে। মানে কি? মানে হচ্ছে এটা সমবর্তন বা
পোলারায়ন বলে বা পোলারাইজেশন বলে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি, সানগ্লাস পরছো না তোমরা, আমরা সানগ্লাস কেন পরি বলো তো, বা কখন পরি? যখন এই সূর্যের আলোগুলো অনেক তীব্রভাবে আসে তখন আমরা জেনারেলি সানগ্লাস পরি। কারণ কি, সূর্যের আলোটা উপর থেকে যখন আসে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের চোখে প্রবেশ করে এবং অনেক তীব্রভাবে প্রবেশ করে। তো যখন আমরা সানগ্লাস ইউজ করি, সব সানগ্লাস আবার পোলারাইজ সানগ্লাস না। কিছু সানগ্লাস আছে যারা ইউজ করে তারা দেখছো একটু ওগুলো একটু হালকা এক্সপেন্সিভ হয় নর্মালগুলোর তুলনায়, এবং ওইটা লেখা থাকে পোলারাইজড সানগ্লাস। দেখছো কিনা কেউ সানগ্লাসের উপর লিখতে? জি ভাইয়া। হ্যাঁ, পোলারাইজ সানগ্লাস। তো ওই জিনিসটা কি করে, সূর্যের আলো মনে করো একটা গ্লাসের উপর পতিত হইলো, আমি হালকা করে বুঝাই বললাম, বেশি একটা ডিটেলসে যাবো না। এইখানে মনে করো বিভিন্ন ভাবে এলোমেলো ভাবে মনে করো তরঙ্গগুলো আসলো, এলোমেলো ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এইভাবে তরঙ্গগুলো আসছে। ঠিক আছে, এর ফলে তোমার চোখের মধ্যে অনেক বেশি তীব্রভাবে লাগতাছিল। বাট যখন সানগ্লাসে প্রবেশ করবে, পোলারাইজ সানগ্লাসটা কি করবে, এটাকে একটা নির্দিষ্ট তল বরাবর সুন্দরভাবে কম্পিত করে দিবে। মনে করো এখানে পোলারাইজড হয়ে গেল, এই জিনিসটা পোলারাইজড হওয়ার পরে এটার মধ্যে দিয়ে এটা থেকে বের হবে যখন, তখন সুন্দরভাবে একটা সিকোয়েন্সে আলোটা তোমার চোখে প্রবেশ করবে। একদম বেসিক কথার মাধ্যমে যদি বুঝাই, ঠিক আছে, তখন একটা সিকোয়েন্সে এবং আলোর তীব্রতাটা অনেক কমায় দিব। ও জেনারেলি আলোর তীব্রতাটা কমায় দিব, সেটা ডিপেন্ডিং অন দ্য সানগ্লাস। ঠিক আছে, তো আলোর তীব্রতা অনেক কমায় দিব এবং আলোটাই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতেছে সেটা রুখে দিয়ে একটা পোলারাইজ করে দেয়, একটা মানে সিরিজে তৈরি করে দিব। বলেন এলোমেলো অনেকগুলো লাইন ছিল, সেটাকে তুমি একটা সিরিয়াল তৈরি করলা, মানে অনেকটা এলোমেলো অবস্থা ছিল সেটাকে একটা সিরিয়ালে তৈরি করলা। এরকম তো পোলারাইজটা এরকম পোলারাইজারের কাজ করে, বা এরকম একটা সুন্দর একটা শ্রেণীবদ্ধভাবে আলোটা পাস করবে এবং তার তীব্রতাটা কমায় দিবে। তার ফলে আমরা কি চোখে তখন আলোটা আমাদের একটু কম তীব্রভাবে লাগে এবং একটু ক্লিয়ারলি লাগে। আগে যে একটু মানে অনেক বেশি আলো পড়ার কারণে আমরা জিনিসটাকে একটু লাগতাছিল, অন্যরকম লাগতাছিল, বেশি আলোর কারণে ঝলসে যাচ্ছে এরকম অবস্থা, সেই জিনিসটা আমাদের কাছে একটু নর্মালাইজ লাগবে, একটু ডিটেইলসে আমরা জিনিসটা দেখতে পারবো। এবং আরেকটা কথা মনে রাখবা, অনেক বেশি আলো আসার কারণে তুমি অনেক সময় আমরা অনেক সূক্ষ্ম জিনিস আরো কম দেখতে পারি, বা সেই জিনিসটা এই পোলারাইজড থাকার কারণে অনেক সময় তুমি সেই জিনিসটা দেখতে পারবা। যদি এই জিনিসটা গ্লাস কিনতে যাও তখন দেখবা পোলারাইজ সানগ্লাসের কথা বলবা না, তখন তারা প্রমাণ হিসেবে কি দেখাবে তোমাকে, মনে করো যে সামনে মনে করো একটা ছবি আছে সামথিং, সেই ছবিটা মনে করো একটা মানে আছে, পানি আছে, পানির মধ্যে মনে করো একটা মাছ আছে, সেই মাছটা তুমি নর্মাল চোখে দেখবা না, তারপর কি করবে, সে তোমাকে সানগ্লাসটা পরাবে, তারপর ওইটার দিকে তাকাইলে দেখবা তুমি মাছটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই একটা ডিফারেন্স এরকম ভাবে একটা, কারণ ও ওই আলোটা যে আসতেছিল সেটা নর্মাল চোখ তোমার ক্যাচ করতে না পারলেও পোলারাইজ সানগ্লাসের মধ্য দিয়ে সেটা যখন পাস হয়েছে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যেরও কিছুটা চেঞ্জ হয়। এর ফলে সেটা তোমার ভিজিবল লাইটের রেঞ্জে চলে আসতেছে এবং সেই রেঞ্জের মধ্যে আসার কারণে তুমি সেই মাছটা দেখতে পাচ্ছ, বাট আগে তুমি নর্মালি দেখতে পাইতা না। ঠিক আছে, হয়তো বা খুব কাছে নিয়ে দেখলে একটু হালকা হালকা দেখতে পাইতা, বাট নর্মাল ডিস্টেন্সে রাখলে যেটা দেখা উচিত ছিল সেটা দেখতে না, বাট গ্লাসটা লাগাইলে দেখবা সুন্দরভাবে স্পষ্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে, জাস্ট বুঝাইলাম সমবর্তন কি, এত কিছু আর লাগবে না, যে এটার ইউজ কেসটা কি। এবার আমরা পরীক্ষা যেটা লাগবে সেটাতে চলে যাই, আর যাতে চাচ্ছি না, অনেক কিছু বললাম। এবার বুঝটার একটা সূত্র আছে, সমবর্তন কোণের টেনজেন্ট প্রতিফলক মাধ্যমের প্রতিসরণকে সমান, মানে একটা সূত্র বলে, এই সূত্রটার মাধ্যমে এই সূত্রটা পাই, এটাই আমাদের পড়বো। এটা দিয়ে আমাদের এমসিকিউ আসে, যদি সম্ভব কোনোভাবে তোমাকে সহজ করতে চাও গ নাম্বারও দিয়ে দিতে পারে। তো এখানে আমি কি জানি, দুইটা জিনিসের পরিচিতি। সমবর্তনের ক্ষেত্রে তোমার ওই যে পোলারাইজ সানগ্লাসটা আছে তার একটা প্রতিসরাঙ্ক থাকে। পোলারাইজার যে পোলারাইজার, আমি তো এটা মানে সানগ্লাসের মাধ্যমে এক্সাম্পল দিছি, বাট পোলারাইজার যে সানগ্লাসেও এমন না, আদার্স অন্য কিছু হতে পারে। ওকে, যেটা আলো পোলারাইজড করে, আদার্স অনেক ক্ষেত্রে এটার ইউজ আছে। তো আমাদের সবচেয়ে পরিচিত জিনিসটা আমি এক্সাম্পল দিলাম। ওকে, আর থিটাটা হচ্ছে কি আমাদের সমবর্তন কোণ, থিটা হচ্ছে আমাদের সমবর্তন কোণ। তাহলে তোমার ওই গ্লাসটার প্রতিসরণাঙ্ক কত হলে তোমার সমবর্তন কোণ কত হবে সেটা পেতে পারো। লাইক কিভাবে, যে থিটা সমান কি টেন ইনভার্স মিউ, এইভাবে। অথবা তুমি যদি সমবর্তন কোণ জানো তাহলে তুমি প্রতিসরণাঙ্ক পেতে পারো। তোমাকে একটা দিলে আরেকটা বের করতে বলবে, এই সূত্রটা ইউজ হবে। জাস্ট এই দুটো জিনিস পরিচিতি মুখস্থ রাখবে, একটা জানলে আরেকটা জানতে পারবা। এটা জেনারেলি এমসিকিউর জন্য প্রয়োজন হয়, সাধারণত এমসিকিউ দিয়ে আসে। তারপরও যদি কপাল ভালো থাকে তোমার সিকিউর গতেও দিয়ে দিতে পারে, এরকম একদম সহজ জিনিস। ঠিক আছে, এই ছিল আমাদের মেইন চ্যাপ্টার। সো ওভারঅল যদি লাস্টে আমি আবার চ্যাপ্টারটা একটু বলি যে কি কি বেশি পড়তে হবে ভাইয়া, এই চ্যাপ্টারটাতে মূলত আমাদের লাগবে হচ্ছে আলোর ব্যতিচারের মানে দ্বীপচির পরীক্ষাটা সবচেয়ে ভালো মতো পড়বো আমরা। এরপরে পড়বো একক চিরের ধরুন ওইটা টপিকটা, তারপর ওই যে তোমার অপবর্তন গ্রেটিং যেটা, তারপরে হচ্ছে তোমার এই যে আলো
ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচারের যে কন্ডিশনের ব্যাপারটা, এইটা থেকেও মাঝে মধ্যে সৃজনশীল দেয়। ঠিক আছে এটা? ওকে, তো আজকের জন্য এতটুকুই থাকলো এই চ্যাপ্টারে।